পড়াচ্ছি, বলো। 15 জানুয়ারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস কোশ্চেন। গুড। কি এই যে পড়াচ্ছি। কি বলছে? না কিছু না, এমন হচ্ছে স্যার। আমি জানবো কাছে। অদ্ভুত ভাই। ওয়ালাইকুম সালাম। ওকে, আজকে আমরা মাইক্রোবায়োলজির প্রথম অংশটুকু পড়বো। আমাদের জেনারেল মাইক্রোবায়োলজি কিন্তু শেষ, ঠিক আছে? জেনারেল মাইক্রোবায়োলজির যতটুকু দরকার ছিল আমাদের ততটুকু ভাইয়া ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে। ওকে, আচ্ছা, সো আজকে থেকে আমাদের সিস্টেমিক মাইক্রোবায়োলজি শুরু। আজকে একটু বিজি ছিলাম, বিধায় একটু কাজ করতে পারিনি, নাহলে আরো একটু এডিট করতাম। তো আমি আমার গাইডটা কিন্তু ব্লু প্রিন্টের, ঠিক আছে? সো মানে ব্লু প্রিন্টটা শেষ হবে আপনাদের, ঠিক আছে? তো আমি ওখান থেকে টপিকগুলোকে বা ওখান থেকে যে কোনো টপিক আমি আমার এগুলো এডিট করতে হয়, প্রচুর অনেক এডিট করতে হয়। তো এডিট করে আমি এগুলা ঢুকাবো। সো হয়তো যারা ব্লু প্রিন্টটা ফলো করেন তাদের হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো হোয়াট এভার, সমস্যা নেই। একটা বই কিনলে হবে, আপনি আরেক পড়েন, ব্লু প্রিন্ট পড়েন, গাইড, কোনো সমস্যা না। ওকে, বেসিকটা ভাইয়া, মানে মেন কথা হচ্ছে যে আসলে আপনাদের এত বেশি মানে মাইক্রোবায়োলজিতে এত বেশি জেনে দরকার নেই, বা আমাদের আসলে মাইক্রোবায়োলজিতে এতটা ডিপে আমাদের প্রয়োজন নাই। ওকে, মেন জিনিসগুলো হচ্ছে বোঝা, হ্যাঁ? কোনটা কেন হচ্ছে, কিভাবে কিভাবে আপনি ডিস্টিংগুইশ করবেন, কিভাবে মনে রাখতে পারবেন বিষয়গুলা, কেন সিমটমগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যখন মাইক্রোবায়োলজি পড়তেছি, হ্যাঁ, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে কিন্তু আমাদের যেমন প্যাথোলজি বা ফিজিওলজি বলেন, প্যাথোলজি বলেন, বা ফার্মাকোলজি বলেন, অনেক ডিপে জানতে হয়, হ্যাঁ। কিন্তু মাইক্রোবায়োলজি আমাদের অতটা ডিপে প্রয়োজন নয়। আমি আগে বলেছি মাইক্রোবায়োলজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শনটুকু সেটা হচ্ছে ইমিউনিটি, ইমিউনোলজি বলি আমরা। ইমিউনোলজি পোর্শনটুকু ভালোভাবে পড়বেন, কারণ এটা আপনাকে অনেকখানি হেল্প করবে, ঠিক আছে? মেডিসিন থেকে শুরু করে অনেকখানি মেন কথা হচ্ছে অনেক অনেক ডিজিজ আপনি আপনি যদি জাস্ট ইমিউনোলজি ভালোভাবে পড়েন, অনেকগুলো ডিজিজ আপনি শুধুমাত্র এই বেসিক থেকে পার করে আসতে পারবেন, ঠিক আছে? সো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি তেমন আমাদের ডিপের প্রয়োজন নাই। সো আমি আমার বিভিন্ন ইয়া থেকে আমি যে মানে এডিটগুলো করি বা একটু এডিট করে আমি নোটগুলো বানাইছি। তো হয়তোবা আমার গাইডগুলো আমি আপনাদের কভার করে দিব, ঠিক আছে? গাইডের টপিকগুলো বা গাইডে কিছু থাকলে বা আপনাদের কোনো কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করেন, ঠিক আছে? সো আজকে থেকে আমাদের সিস্টেমিক মাইক্রোবায়োলজি শুরু। তো সিস্টেমিক মাইক্রোবায়োলজির 4টা পোর্শন। একটা হচ্ছে আমাদের ব্যাকটেরিওলজি, যেখানে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন। সেকেন্ড হচ্ছে আমাদের ভাইরোলজি, যদিও ভাইরোলজি তেমন ইম্পর্টেন্ট না আমাদের জন্য, তবুও কিছু কিছু কন্ডিশন বা কিছু কিছু টপিক খুব ইম্পর্টেন্ট। ওকে, তো সেগুলো আমরা খুব ভালোভাবে পড়বো, যেমন ম্যালেরিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ডেঙ্গু, এসব কিছু কিছু স্পেসিফিক ভাইরাসের কথা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ডেঙ্গু তো প্যারাসাইটোলজির মধ্যে পড়ে। মানে মেন কথা হচ্ছে ভাইরোলজির মধ্যে, যেমন হচ্ছে আমাদের হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, তারপর হচ্ছে হেপাটাইটিস এর ভাইরাস গুলো, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। তো সেগুলো আমি ডিটেলসে পড়াবো। আর বাকি দুটি হচ্ছে মানে মাইক্রোলজি বা ফাঙ্গোলজি, আর একটা হচ্ছে আমাদের প্যারাসাইটোলজি। ওকে, সো 4টা পোর্শনটুকু আমরা কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। আমাদের প্রায় 3টা ক্লাস শেষ হয়ে গেছে, আরো 27টার মতো ক্লাস আছে। তো আশা করি 27টা ক্লাসের মধ্যে আপনাদের টপিকগুলো শেষ হয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট মোটামুটি সবগুলো টপিকে কাজ করার ট্রাই করবো। তো যাই হোক, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা আজকে সিস্টেমিক মাইক্রোবায়োলজি শুরু করব, এবং আপনাদের একটা দায়িত্ব হচ্ছে অ্যাটলিস্ট প্রফের আপনাদের হয়তো বা রুটিন দিয়ে ফেলছে, আমি জানি না কাদের কাদের রুটিন দিছে বা না দিছে। যদি দিয়েও থাকে তাহলে এখনো হয়তো বা টাইম আছে, বিকজ সম্ভবত সেকেন্ড প্রফ তো আমাদের আমার জানা মতে সম্ভবত ফেব্রুয়ারিতে, রাইট? ফেব্রুয়ারিতে হবে। সো হোক, এক মাস চাই, যেহেতু সেকেন্ড প্রফের পড়ালেখাটা একটু তুলনামূলক কম, তো পারলে আপনি যদি পারেন তাহলে আপনি ক্লাসের পড়াটা ক্লাসের পরে শেষ করে নিয়ে, ওকে, এটা জমায়েন না। ওকে, এটা বলে দিচ্ছি ভাইয়া। আর বিষয়টা হচ্ছে যে ইনশাল্লাহ আমরা আর 2টা ক্লাস নিয়ে বা একটা ক্লাস নিয়ে আমি অফ রাখবো, ঠিক আছে? বিকজ প্রফ আগে ইম্পর্টেন্ট আমাদের, এতগুলো ইম্পর্টেন্ট না। আগে প্রফটা আপনারা শেষ করেন, প্রফের পরে ইনশাল্লাহ আমি টানা ক্লাস নিয়ে শেষ করে দিব। সো আমাদের 27টা ক্লাস আছে, সরি আরো 27টা ক্লাস আছে, 3টে ক্লাস শেষ হয়েছে, 27টা ক্লাসের মতো ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা এখন ব্যাকটেরিওলজি শুরু করব, ঠিক আছে? তো ব্যাকটেরিওলজির মধ্যে আগে বলেছি যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো বা ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়াগুলা, সেগুলো ভালোভাবে জানতে হবে। কম ইম্পর্টেন্ট গুলাকে একটু আমরা এমফাসাইজ কম দিব, বেশি ইম্পর্টেন্ট গুলাকে আমরা ভালোভাবে পড়বো, এবং ওখানে লাইন বাই লাইন পড়বো, মানে কোনো কিছু বাদ দিব না, ঠিক আছে? তো
তো আশা করি এতে কোনো প্রবলেম হবে না। সেকেন্ড প্রফিট ডেট না? আচ্ছা আচ্ছা, দেখলাম কোথা কে যেন আমাকে বললো সেকেন্ড প্রফিট ডেট দিছে। আচ্ছা মানে ফার্স্ট প্রফিট ডেট দিছে। আচ্ছা যা হোক, সেকেন্ড প্রফিট ডেট না দিলেও হয়তো ওই ফেব্রুয়ারিতে তো হবে, এটা তো শিওর না? ফেব্রুয়ারিতে হয়তো মাঝে অথবা লাস্টের দিকে ধরে রাখেন না হবে। সো যা হোক, সেকেন্ড প্রফ টাইম আছে। আপনাদের পড়ালেখাটা তুলনামূলক অনেক কম। মার্চে হবে সেকেন্ড প্রফ? না, মার্চে তো থার্ড প্রফ হবে, ফাইনাল প্রফ হবে, ঠিক না? মার্চ হবে না, মার্চে কেন হবে? মার্চ হবে না মনে হয় না, আমার ফাইনাল প্রফ হবে মার্চে। তো যা হোক, আপনাদের তো টাইম আছে। আপনারা যেহেতু আমি এই জন্যই ক্লাস নিচ্ছি, না আমি ক্লাস নিতাম না। তো যেহেতু আপনাদের মেনলি সেকেন্ড প্রফ, মানে যারা সেকেন্ড প্রফ দিবেন তারাই আমার এখানে এখন মানে এই কোর্সটার মেনলি তারা হকদার। তো তাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় আমার, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, তো আসেন আমাদের প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিওলজির মধ্যে প্রথমে আমরা বলবো স্টাফাইলো, দেন পড়বো স্ট্যাপটো। ওকে, এখন আমরা অলরেডি জানি যে আমাদের শেপ এর উপর নির্ভর করে ব্যাকটেরিয়াগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা শেপ হচ্ছে আমাদের গোল গোল শেপ, যাকে আমরা বলি কক্কাই শেপ। হ্যাঁ, আমরা জানি কক্কাই একটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া টাইপ, তারপর হচ্ছে ব্যাসিলাস হচ্ছে একটা টাইপ। হ্যাঁ, তারপর হচ্ছে ভাইব্রিও ওয়ান টাইপ, যেটাকে আমরা বলি কমা শেপ আকৃতির, ভাইব্রিও কলেরা ফর্মেশন করে, যেটা কলেরা তৈরি করে। তারপর হচ্ছে আমাদের ট্রিপোনেমা, যেটা আমাদের অনেকটা জিগজ্যাগ ফর্মের অথবা আমাদের অনেকটা কিসের মতো স্প্রিং শেপের, আমরা বলি ট্রিপোনেমা প্যালিডাম, যেটা আমাদের সিফিলিস ফর্মেশন করে। এবং লাস্টে ছিল আমাদের মাল্টিফোকাল, বা যেটার কোনো স্পেসিফিক সাইজ থাকে না, যেমন মাইকোপ্লাজমা। ওকে, এগুলোর কোনো স্পেসিফিক শেপ থাকে না, দে আর দ্য নন স্পেসিফিক শেপ বিশিষ্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 ধরনের ব্যাকটেরিয়া আমরা পাচ্ছি আমাদের টোটাল ইয়াতে। তাহলে 5 ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি কি পাচ্ছি একটু দাঁড়ান, কি হলো আবার ডিস্টার্ব করতেছে। ওকে, সো খেয়াল করে দেখেন, আমাদের যেটা আমরা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের তাহলে শেপের হিসেবে আমাদের পাচ্ছি কক্কি। ওকে, দেন আমরা পাচ্ছিলাম ব্যাসিলাস। ওকে, ব্যাসিলাস। দেন আমরা পাচ্ছি কি আমাদের কমা শেপ, যেটা আমরা বলি কমা শেপ। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের স্প্রিং শেপ, স্প্রিং শেপ। এখন আমাদের এটা হচ্ছে শেপের উপর নির্ভর করে, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো দেখতে কেমন তার উপর নির্ভর করে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, ঠিক না? কালো অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে অক্সিজেনের উপর ডিপেন্ড করে, অক্সিজেন লাগে কি লাগে না তার উপর নির্ভর করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, এগুলো আপনারা পড়ে নেবেন, এসব ছোটখাটো জিনিস না পড়ার কিছু নেই। অক্সিজেনের উপর নির্ভর করে ব্যাকটেরিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যারোবিক, আরেকটা হচ্ছে অ্যানারোবিক। তাহলে অ্যারোবিক মানে যে সকল ব্যাকটেরিয়াগুলো সার্ভাইভের জন্য অক্সিজেন মাস্ট লাগবে, আর যে সকল ব্যাকটেরিয়াগুলো সার্ভাইভের জন্য অক্সিজেনের প্রয়োজন নাই তাকে আমরা বলি অ্যানারোবিক। আচ্ছা, যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের সাহায্যে বাঁচতে পারে আবার অক্সিজেন ছাড়াও সার্ভাইভ করে যেতে পারে, এদেরকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি শেপের উপর ভাগ করতে পারি, অক্সিজেনের উপর নির্ভর করে ভাগ করতে পারি, সেলের মধ্যে নাকি বাইরে, অর্থাৎ ওইটা কি ইন্ট্রাসেলুলার নাকি এক্সট্রা সেলুলার, তার উপর নির্ভর করে আমরা কি করতে পারি, আবার দুই ভাগে ভাগ করতে পারি। কিছু আছে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, যেমন রিকেশিয়া। কিছু আছে এক্সট্রা সেলুলার, অধিকাংশ ব্যাকটেরিয়া হচ্ছে এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া। খুবই কম পরিমাণ ব্যাকটেরিয়া আছে যারা সেলের মধ্যে সার্ভাইভ করে, যেমন ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, যেমন রিকেশিয়া, খুবই কম, এটার পরিমাণ খুবই কম। অধিকাংশ ব্যাকটেরিয়া হচ্ছে এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কক্কাই নিয়ে, আজকে আমাদের টপিকটা হচ্ছে কক্কাই নিয়ে। কক্কাইয়ের মধ্যে অনেক রকম আছে, কিছু সিঙ্গেল কক্কাই, জাস্ট মনোকক্কাই যেটা আমরা বলি সিঙ্গেল, কিছু আছে বাই মানে দুইটা থাকে একসঙ্গে, ডিপ্লোকক্কাই বলি আমরা এটাকে। ওকে, কিছু আছে একসঙ্গে অনেকগুলো থাকে, পরপর পরপর এগুলো থাকে, চেইন তৈরি করে, যাকে আমরা বলি স্ট্রেপ্টোকক্কাই। আর কিছু আছে ক্লাস্টার ফর্মেশন করে, মানে কোনো শেপ থাকে না, অনেকগুলা কক্কাই মিলে একটা কলোনি ফর্মেশন করে, বা আমরা বলি ক্লাস্টার ফর্মেশন করা, এটাকে আমরা বলি স্টাফাইলোকক্কাই। তো আজকে টপিকটা হচ্ছে আমাদের স্টাফাইলো নিয়ে।
আজকে টপিকটা হচ্ছে আমাদের স্টাফাইলোকক্কাই নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা স্টাফাইলোকক্কাই 3টে এক্সাম্পল আমাদের বইতে দেওয়া আছে। ইনশাআল্লাহ 3টে এক্সাম্পল নিয়ে আমরা কথা বলবো এবং 3টে এক্সাম্পলে কি হতে পারে, কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন, কেন ওগুলা ডায়াগনোসিস করতে পারতেছেন, কি কি এরকম রোগ তৈরি করতেছে, কেন করতেছে, আমি প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিব। সো আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পড়া আসলে কিছু থাকবে না। আপনি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে দেখবেন আপনার 95% আমি ধরি প্লাস 80% পড়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বাট আপনাকে মনোযোগ দিতে হবে। ওকে, আপনারা নিজেরা ক্লাস করেন, মানুষকে দরকার নেই, যার ক্লাস আসে সে আসবে, ঠিক আছে? সো আসেন আমরা পড়বো স্টাফাইলোকক্কাসের 3টে স্ট্রেইন বা 3টা স্পিসিস নিয়ে আমরা আজকে কথা বলবো। একটা হচ্ছে অরিয়াস, সেকেন্ড হচ্ছে এপিডার্মাইডিস এবং 3 নাম্বারটা হচ্ছে স্যাপ্রোফাইটিকাস। এই 3টা ব্যাকটেরিয়ার স্পিসিস নিয়ে আজকে আমরা কথা বলবো এবং 3টা স্পিসিসই স্টাফাইলোর অন্তর্ভুক্ত, অর্থাৎ 3টাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ কক্কাই, বাট যারা কি করে ক্লাস্টার ফরমেশন করে। ওকে, প্রথম কথা, এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ার্ড। সো আমরা এখন অরিয়াস নিয়ে কথা বলবো। সো দিস ইজ দ্য স্টাফাইলোকক্কাস অরিয়াস ইনশাআল্লাহ। এখন এই অরিয়াস কথার অর্থ হচ্ছে গোল্ডেন ক্লাস্টার। ভাই আমি আগে বলেছি স্টাফাইলো মানে হচ্ছে যারা ক্লাস্টার ফরমেশন করে, যে কক্কাইগুলো ক্লাস্টার ফরমেশন করে। ক্লাস্টার মানে একটা গুচ্ছ ফরমেশন করে। দেখেন আমরা গুচ্ছ বলতে এরকম একটা গুচ্ছ বুঝাই। এখন গুচ্ছ ওয়ার্ডটা আসলে আমাদের আঙুরের থোকার কথা মনে পড়ে, ঠিক না? এই দেখেন আঙুরের থোকার মতো। এই জন্য বলা হয় যে স্টাফাইলোকক্কাস অরিয়াস গুলা গ্রেপ লাইক ক্লাস্টার ফরমেশন করে। কি করে? গ্রেপ লাইক মানে গ্রেপের মতো তারা ক্লাস্টার ফরমেশন করে, গ্রেপ লাইক ক্লাস্টার। ওকে, সো আমাদের স্টাফাইলোকক্কাস কি করবে? গ্রেপ লাইক ক্লাস্টার ফরমেশন করবে। এবং মনে রাখতে হবে স্টাফাইলোকক্কাস যেহেতু আমাদের গোল্লা গোল্লা কক্কাই, হ্যাঁ, সো এই ক্লাস্টারগুলো কেমন হবে? গোল 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 কিছু সেল দিয়ে তৈরি হবে। এবং এই যে অরিয়াস কথার অর্থ হচ্ছে গোল্ডেন কালার। অরিয়াস কথা অর্থ কি? গোল্ডেন কালার। তাহলে স্টাফাইলোকক্কাস অরিয়াস এর ফুল মিনিং হচ্ছে গোল্ডেন ক্লাস্টার অফ দ্য গ্রেপস। ওকে, অর্থাৎ যেখানে কতগুলো গোল্ডেন কালারের ব্যাকটেরিয়া, অনেকগুলো ব্যাকটেরিয়া একই সঙ্গে অবস্থান করে একটা ক্লাস্টার ফরমেশন করে, যে ক্লাস্টারটা দেখতে একটা আঙুরের থোকার মতো, এই ব্যাকটেরিয়াগুলোকেই আমরা সিম্পলি ভাষায় বলি স্টাফাইলোকক্কাস অরিয়াস। ওকে, আচ্ছা, সো এটা আমরা বুঝতে পেরেছি। এখন এগুলো কিছু ক্রাইটেরিয়া নিয়ে কথা বলে আসেন। সো ইট ইজ কক্কা, আমরা জানি এটা ক্লাস্টারে গ্রো করে, সেটা আমরা ইনশাআল্লাহ বুঝে ফেলেছি। 3 নাম্বার যে পয়েন্টটা, এটা আমরা অলরেডি জানি না, আমরা জানি যে আমাদের গ্রাম স্টেইনিং এর উপর নির্ভর করে আমরা একটা ব্যাকটেরিয়াকে 2 ভাগে ভাগ করতে পারি, হয় গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ। যদি তারা গ্রাম স্ট্রেইন, অর্থাৎ যে স্ট্রেইনগুলোকে দিয়ে আমরা এই টেস্টটা করি, সেই স্ট্রেইনগুলোকে যদি তারা ক্যাপচার করতে পারে, তার উপর নির্ভর করে আমরা সেলগুলোকে বা ব্যাকটেরিয়াগুলোকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং আমরা এটাও জানি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে যখন আমি স্টেইনিং করব, শেষ পর্যন্ত তার রেজাল্ট হচ্ছে ব্লু কালার, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো শেষ পর্যন্ত রেজাল্ট হচ্ছে রেড কালার। সো দিস ইজ দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে কেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? বিকজ তাদের পেপটাইডোগ্লাইকান যে সেল ওয়ালটা আছে, সেখানে যদি আমি গ্রাম স্টেইনিং করি, তাহলে সেটা গ্রাম স্টেইনিং এর এই স্ট্রেইনটাকে কি করতে পারে? ক্যাপচার করতে পারে, ঠিক না? আচ্ছা, সো এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এবং আমাদের সুবিধার জন্য আমি বলে দিই, স্টাফাইলোকক্কাসের 3টা ব্যাকটেরিয়াই গ্রাম পজিটিভ। স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্টাফাইলোকক্কাস এপিডার্মাইডিস এবং স্টাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, 3টা ব্যাকটেরিয়াই কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। 3টাই কিন্তু আমার স্ট্রেইন দেখাবে ব্লু কালার স্ট্রেইন, মনে থাকবে? আচ্ছা, সো এটা আমাদের, আমি প্রত্যেকটা কথা কিন্তু জোরে জোরে বারবার বলতেছি আপনাকে, যাতে করে আপনার মেমোরাইজ হয়ে যায়, না হলে কিন্তু মাইক্রো আমাদের মেমোরাইজ করা কষ্ট। আমি এই জন্য বারবার জোর জোর দিয়ে বলতেছি, যাতে করে কথাগুলো আপনার গানে গিয়ে হিট করে, ঠিক আছে? এমনিও আমার ভোকাল অনেক হাই। সো এবার আসেন, আমরা কি করি জানেন? যখন আমরা কোন একটা টেস্ট করি, আমরা যখন কোন একটা পেশেন্টের কোন একটা স্যাম্পল নিই, হ্যাঁ, এবং আমরা যদি থিঙ্ক করি যে পেশেন্টটা যে আমি স্যাম্পল নিলাম, এখানে কি কোনো ব্যাকটেরিয়া আছে কি নাই, সেটাকে কনফার্ম করার জন্য আমরা কি করি? কালচার করি। ভাইয়া কেন কালচার করি? একটু বুঝতে হবে কেন কালচার করি। আপনি মনে রাখবেন, আপনি তার যে স্যাম্পলটা নিয়েছেন, এই স্যাম্পলটার মধ্যে হয়তোবা
ব্যাকটেরিয়ার পরিমাণ খুবই নগণ্য। এত লো পরিমাণ ব্যাকটেরিয়া দিয়ে আপনি কখনোই ডায়াগনোসিস করতে পারবেন না যে আসলে ব্যাকটেরিয়া আছে কি নেই, বিকজ দে আর সো টাইনি, এবং এত কম সংখ্যক ব্যাকটেরিয়া কখনোই আপনাকে হেল্প করবে না। তাহলে আমি কনফার্মেশন করার জন্য কি করতে চাবো, আমি ওই ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে চাবো। যদি তারা সংখ্যায় গ্রো করে তাহলে কিন্তু আমি ইজিলি বুঝতে পারবো যে আসলে কি ব্যাকটেরিয়া ছিল নাকি নাই। এই জন্য কি করতে হবে, ওকে আমাকে প্রলিফারেশনে সাহায্য করতে হবে। এই জন্য আমরা কি করি যে কোন একটা পেশেন্ট থেকে আমরা স্যাম্পল নিই, স্যাম্পল নেওয়ার পরে একটা মিডিয়া মানে হচ্ছে কিছু পুষ্টি উপাদান। হোয়াট ইজ মিডিয়া? মিডিয়া হচ্ছে কিছু পুষ্টি উপাদান। তাহলে ওই পুষ্টি উপাদানের মধ্যে ওই স্যাম্পলটাকে আমরা ছেড়ে দিই, যাতে করে ওই স্যাম্পলের মধ্যে কোনো ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে সে ওই মিডিয়া থেকে পুষ্টি উপাদানগুলোকে গ্রহণ করে প্রলিফারেশন করবে। এবং প্রলিফারেশন করলে কি ফর্মেশন করে? আমরা বলি কলোনি ফর্মেশন করে। অর্থাৎ ওই মিডিয়ার মধ্যে প্রচুর সংখ্যক ব্যাকটেরিয়া গ্রো করার কারণে তারা ওই স্পেসিফিক রিজিয়নে কি করবে, একটা কলোনি ফর্মেশন করবে। এবং কলোনি শেপ, সাইজ, আরো কিছু টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এখানে আসলে কি ব্যাকটেরিয়া আছে কি নেই, এবং ব্যাকটেরিয়া থাকলে এটা কেমন ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়াগুলা কি কোন কোন অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট নাকি রেজিস্ট্যান্স নয়, মানে সেনসিটিভ নাকি রেজিস্ট্যান্ট নয়। এই জন্য আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে কালচার অ্যান্ড কি কালচার এবং অ্যান্টিবায়োটিক সেনসিটিভ, আমরা বলি কালচার অ্যান্ড সেনসিটিভ রিঅ্যাকশন মানে বিক্রিয়া। ওকে, সো তাহলে আমাদের এই স্টাফিলোকক্কাসকে আমি যদি কোন একটা ব্লাড এগার, আমরা বলি ব্লাড এগার মিডিয়া, বিকজ এগুলো ব্লাডে খুব ভালো গ্রো করে, অর্থাৎ ব্লাড এখানে কি হিসেবে কাজ করে, একটা মিডিয়া হিসেবে কাজ করে। আমি যদি ব্লাড এগার মিডিয়া, হোয়াট ইজ ব্লাড এগার, ইংলিশে পড়াবো ভাই, ঠিক আছে, কোনো কিছু নেই, পড়াবো এগুলো ভাই। আচ্ছা, সো আমি যদি কোনো ব্লাড এগার মিডিয়াতে, কোনো একটা ব্লাড এগার মিডিয়াতে আমি যদি স্টাফিলোকক্কাস অরিয়াসকে গ্রো করতে দিই, আমি যদি কোনো একটা ব্লাড এগার মিডিয়াতে স্টাফিলোকক্কাস অরিয়াসকে গ্রো করতে দিই এবং তারা যদি গ্রো করে, তাহলে আমি যখন ওই গ্রোথের দিকে তাকাবো, ওই কলোনিগুলোর দিকে তাকাবো, দেখেন তো কলোনিগুলোর কালার কেমন দেখতে, গোল্ডেন কালার। দেখছেন, এখান থেকে আমরা বুঝতে পারি যে এই স্টাফিলোকক্কাস এটা আছে কি নাই, বিকজ স্টাফিলোকক্কাসের এই স্পেশাল যে কালারটা, গোল্ডেন কালারটা, এটা শুধুমাত্র ওরাই কন্টেইন করে, অন্য কোনো ব্যাকটেরিয়ার মধ্যে এই কালারটা ইউজুয়ালি শো করে না। সো এই যে গোল্ডেন কালারের একটা কলোনি ফর্মেশন দেখা যাচ্ছে, অনেকগুলো কলোনি দেখা যাচ্ছে, ঠিক আছে, এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়া কলোনি, ঠিক আছে। সো এই কলোনি দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কে আছে, এখানে স্টাফিলোকক্কাস অরিয়াস আছে। তাহলে আমরা কি কি পাচ্ছি, স্টাফিলোকক্কাস অরিয়াস হচ্ছে একটা স্টাফিলের সদস্য, অর্থাৎ তারা কক্কাই, তারা ক্লাস্টার ফর্মেশন করে, তাদের ক্লাস্টার দেখতে গোল্ডেন কালার, এটা আমরা ডায়াগনোসিস করতে পারি ব্লাড এগার মিডিয়াতে। এদের গ্রাম স্টেনিং করলে এটা গ্রাম স্টেনটাকে কন্টেইন করে, এই জন্য কালার কি দেখায়, পার্পল অর ব্লু কালার। সো দিস ইজ দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ওকে, এখন আসেন, এখন আপনার কাছে একটা ব্যাকটেরিয়া আসছে, একটা পেশেন্ট আসছে, আপনার এই মুহূর্তে জানা দরকার, জাস্ট এটা এক্সাম্পল, আপনার এই মুহূর্তে জানা দরকার এই পেশেন্টটা কি কোন ধরনের ব্যাকটেরিয়া আক্রান্ত। আপনি কোনোভাবে সাসপেক্ট করলেন যে হয়তোবা পেশেন্টটা স্টাফাইলো দিয়ে আক্রান্ত, অথবা এই পেশেন্টটা স্ট্র্যাপ্টো দিয়ে আক্রান্ত, স্ট্র্যাপ্টো। আচ্ছা, সো আপনার হাতে এখন দুইটা অপশন, হয় স্টাফাইলো অথবা স্ট্র্যাপ্টো। আপনি কিভাবে দ্রুত এটাকে ডায়াগনোসিস করতে পারবেন, মানে কিভাবে বুঝতে পারবেন যে ও কি আসলে স্টাফিলোকক্কাসের অন্তর্ভুক্ত নাকি ও আসলে স্ট্রেপ্টোকক্কাসের অন্তর্ভুক্ত। আচ্ছা, ভালো কথা, দেখি আমরা কিভাবে ডায়াগনোসিস করা যায়। মনে রাখতে হবে এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, আমরা জানি অলরেডি যদি সে গ্রাম নেগেটিভ হইতো তাহলে তার দুই ধরনের টক্সিন প্রোডাকশন করার কাজ করতে পারতো। এক নম্বর হচ্ছে এক্সোটক্সিন, যেটা গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ দুইটাই তৈরি করতে পারে, আর দুই নম্বর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার একটা ইন্টিগ্রাল স্ট্রাকচার যার নাম হচ্ছে এন্ডোটক্সিন, যেটা যখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো ডিস্ট্রয় হয় তখন শুধুমাত্র সিক্রেটেড হতে পারে। আচ্ছা, এছাড়াও আমি বলেছিলাম যে আরো অনেক রকম প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো আপনাকে হ্যাম্পার্ড করতে পারে। তার মধ্যে একটা স্পেসিফিক প্রসেস হচ্ছে এনজাইম প্রোডাকশন, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের এনজাইম প্রোডাকশন করতে পারে। ওকে, এবং এই এনজাইমগুলো কিন্তু আমার বডি বিভিন্ন টিস্যুকে, বিভিন্ন সেলকে কি করে, অ্যাটাক করে এবং ডিস্ট্রয় করে ফেলে, নষ্ট করে ফেলে। ওকে, অর্থাৎ আমার বডিতে বিভিন্ন রোগ তৈরি করার ক্ষেত্রে এই এনজাইমগুলোর বিভিন্ন ভূমিকা রয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন এই যে স্টাফিলোকক্কাস অরিয়াস অথবা যে কোনো স্টাফিলো, নট অরিয়াস, স্টাফিলো অথবা স্ট্র্যাপ্টো, আপনি কিভাবে বুঝবেন যে একটা পেশেন্টের স্টাফিলো দিয়ে আক্রান্ত হয়েছে নাকি সে স্ট্র্যাপ্টো দিয়ে আক্রান্ত হয়েছে? এটা বোঝার জন্য আমরা তাদেরই একটা এনজাইমের সাহায্য নিই। মনে রাখতে হবে স্টাফিলোকক্কাস, ওকে, বা স্টাফাইলো যে অন্তর্ভুক্ত যতগুলা ব্যাকটেরিয়া আছে, মানে তিনটা ব্যাকটেরিয়া, তারা তিনজনই একটা স্পেশাল টাইপের এনজাইম ফর্মেশন করে, যে এনজাইমটার নাম হচ্ছে
ক্যাটালেস, যে ক্যাটালাইসিস করে, অর্থাৎ কোনো কিছুকে ব্রেক ডাউন করে। কাকে ক্যাটালাইসিস করে? হাইড্রোজেন পারঅক্সাইডকে। তাহলে আপনি যদি এই ক্যাটালাইস এনজাইমটাকে কোনো একটা হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে দিতে পারেন, তাহলে কি হবে জানেন? ওই হাইড্রোজেন পারঅক্সাইডটা ব্রেকডাউন হয়ে যাবে, হয়ে কি তৈরি করবে? ওয়াটার এবং অক্সিজেন গ্যাস। ওয়াটার তো ওয়াটার, কিন্তু অক্সিজেন গ্যাস, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি বললাম যে আমাদের স্টাফাইলোকক্কাসের যে তিনটা স্ট্রেন বা তিনটা স্পিসিস আছে, তারা তিনজন কি প্রোডাকশন করতে পারে? ক্যাটালেস নামক এনজাইম প্রোডাকশন করতে পারে। কিন্তু স্ট্রেপ্টোকক্কাসের যে স্ট্রেইনগুলো বা স্পিসিসগুলো আছে, তারা এই এনজাইমটা প্রোডাকশন করতে পারে না। সো দে আর দ্য নেগেটিভ এন্ড দে আর দ্য পজিটিভ। আমরা সিম্পলি ভাষায় বলি দে আর, বা স্টাফাইলোকক্কাস আর ক্যাটালেস পজিটিভ ব্যাকটেরিয়া এবং স্ট্রেপ্টোকক্কাস আর ক্যাটালেস নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে আমি যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিই, হ্যাঁ, তাহলে কি হবে? ওই হাইড্রোজেন পারঅক্সাইড গুলা এই ক্যাটালেসের সাহায্যে ব্রেকডাউন হয়ে যাবে। কিন্তু স্ট্রেপ্টোকক্কাস থাকলে সেটা হবে না, বিকজ দে ডোন্ট সিক্রেট ক্যাটালেস এনজাইম। তাহলে আমরা কি করব? আমরা টেস্ট টিউব নিব। ওই টেস্ট টিউবের মধ্যে আমরা কিছু স্যাম্পল নিব, হ্যাঁ, রোগীর প্রস্রাব হইতে পারে, লালা হইতে পারে, যে কোনো একটা স্যাম্পল নিব, এবং আমরা কি করব? ওই স্যাম্পলটার মধ্যে কিছু হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে দিব। যদি এমন হয় ওই হাইড্রোজেন পারঅক্সাইড ব্রেকডাউন হয়ে পানি এবং অক্সিজেন তৈরি করে, তাহলে কি হবে? তাহলে আপনি দেখবেন ওই পানিগুলা বা হাইড্রোজেন পারঅক্সাইড গুলো এখন পানিতে কনভার্ট হয়েছে এবং পানিগুলোর পর বুদবুদ বুদবুদ করে ফেনা ফুটতেছে। কেন ফুটতেছে? কারণ ওই যে ভিতর থেকে যে অক্সিজেন প্রোডাকশন হচ্ছে সেগুলো বের হয়ে যায়, ট্রাই করতেছে। তখন এই বের হওয়াকে আমরা কি বলি? বুদবুদ বলি না? মানে কি বলে এটাকে? ছোট ছোট বুদবুদ। এই বুদবুদ ইংলিশ পড়ে গেছে, আবার বাবল 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 ফর্মেশন। ওই যে অনেক বাবল ফর্মেশন হবে। তাহলে বাবল থেকে বুঝতে পারবো যে বিক্রিয়াটা হয়েছে। বাবল যদি না হইতো তাহলে বুঝতাম বিক্রিয়াটা হয় নাই। তাহলে যদি বাবল হয় তাহলে হচ্ছে কি, এটা টেস্টটা হচ্ছে পজিটিভ। আর যদি বাবলটা না হয় তাহলে টেস্টটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে ক্যাটালাইস পজিটিভ করতে পারে, মানে স্টাফাইলোকক্কাস গুলো করতে পারে। আর যদি না হয় তাহলে আমি বুঝবো এটা স্টাফাইলোকক্কাস নাই, এটা স্ট্রেপ্টোকক্কাস, বিকজ দে আর দ্য ক্যাটালাইস নেগেটিভ স্ট্রেইন বা ক্যাটালাইস নেগেটিভ ব্যাকটেরিয়া। এভাবে আমরা কি করতে পারি? স্টাফাইলোকে স্ট্রেপ্টো থেকে আলাদা করতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। এখন আসেন, এই যে স্টাফিলোকক্কাস অরিয়াসটা আছে, এটা কেমন? এটা কি অক্সিজেনের উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল নয়? আমি আগে বলেছিলাম যারা অক্সিজেনের সাহায্য বাঁচতে পারে আবার অক্সিজেন ছাড়াও সার্ভাইভ করে যেতে পারে, তাকে আমরা কি বলেছিলাম? ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। ওকে, তার বোঝা যাচ্ছে এরা মূলত অ্যানারোবস, বাট এরা ফ্যাকাল্টেটিভ, অর্থাৎ অক্সিজেনের সাহায্যে এরা বাঁচতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। মূলত এরা অ্যানারোবস, বাট অক্সিজেনের সাহায্য এরা বাঁচতে পারে, মানে অক্সিজেন থাকলে কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট এরা সার্ভাইভ করে যাবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, এরা কি মোটাইল কিনা? না, এরা মোটাইল না। তাহলে স্ট্রেপ্টোকক্কাস অথবা এই যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো মোটিলিটি আছে কি নাই তার উপর, কেন কিসের উপর নির্ভর করে? অনেক রকমের সাবস্টেন্সের উপর। আমরা জানি যে একটা ব্যাকটেরিয়ার অনেকগুলা স্ট্রাকচার থাকে। হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়ার পিলি থাকে, কিছু ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে, কিছু ব্যাকটেরিয়ার ফিমরি থাকে, এবং সেগুলোর উপর নির্ভর করে আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া কি মোটাইল, মানে ব্যাকটেরিয়া কি মুভ করতে পারে নাকি পারে না। তাহলে মনে রাখতে হবে স্টাফিলোকক্কাসের এমন কোনো স্ট্রাকচার নাই যেটা তাকে মোটিলিটি প্রদান করে, অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে নন মোটাইল ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়াগুলা কোনো স্পোর ফর্মেশন করে না, অর্থাৎ এরা হচ্ছে নন মোটাইল এবং নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। তাহলে স্টাফিলোকক্কাস অরিয়াস হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। দে আর দ্য ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। মূলত তারা অ্যানারোবস, মানে অক্সিজেন লাগে না, বাট অক্সিজেন থাকলে কোনো প্রবলেম নাই, তারা সার্ভাইভ করে যাবে। তারা নন মোটাইল, মানে মুভ করতে পারে না, এবং তাদের মধ্যে কোনো স্পোর ফর্মেশন হয় না, এবং তারা ক্যাটালেস পজিটিভ ব্যাকটেরিয়া। ক্লিয়ার? ক্লিয়ার তো না? আমি যতটুকু চেষ্টা করতেছি লাইন বাই লাইন বুঝানোর জন্য। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে আগে কোশ্চেন করি। ঠিক আছে, ক্লাসে শেষে আমি টাইম দিব, প্রবলেম নেই। এবার আসেন স্টাফিলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে আমরা আর কিছু পাই কিনা দেখি। আসেন, তো আমি আগে বলেছিলাম যে স্টাফিলোকক্কাসের কয়টা স্ট্রেইন আছে? 3টা স্ট্রেইন। একটা হচ্ছে স্টাফিলোকক্কাস অরিয়াস, একটা হচ্ছে স্টাফিলোকক্কাস এপিডার্মাইডিস, আর এটা হচ্ছে স্যাপ্রোফাইটিকাস। আচ্ছা, ভালো কথা। এখন আপনার কাছে একটা পেশেন্ট আসছে, আপনি কনফার্ম যে কোনোভাবে যে তার স্টাফিলোকক্কাস দিয়ে আক্রান্ত হয়েছে, মানে আপনি এখন শিওর যে তার স্টাফাইলো হয়েছে, শিওর, কিন্তু আপনি জানেন না কোন স্পিসিস দিয়ে হয়েছে। তার কি স্টাফিলোকক্কাস অরিয়াস দিয়ে আক্রান্ত হয়েছে, নাকি এপিডার্মাইটিস দিয়ে হয়েছে, নাকি স্যাপ্রোফাইটিকাস দিয়ে হয়েছে, এটা আপনি জানেন না। তাহলে এটা কিভাবে আপনি ডিস্টিংগুইশ করবেন বা কিভাবে আপনি আলাদা করতে চান? মেইন কথা হচ্ছে আপনি কনফার্ম কিভাবে হতে চান যে পেশেন্টটা স্টাফিলোকক্কাস অরিয়াস দিয়ে আক্রান্ত হয়েছে, সে অন্য কোনো ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় নাই, সে এপিডার্মাইটিস দিয়ে হয় নাই, স্যাপ্রোফাইটিকাস দিয়ে হয় নাই। কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন?
এখন কি আমি ক্যাটালিস্ট দিয়ে ডায়াগনোসিস করতে পারবো? পারবো না। কেন? কারণ আমরা জানি স্টাফাইলোর 3টে স্ট্রেইন বা 3টে স্পিসিস, তিনোটাই কিন্তু ক্যাটালিস্ট পজিটিভ। তাহলে এটা স্টাফাইলোককাস অরিয়াসের জন্য পজিটিভ, স্যাপ্রোফাইটিকাসের জন্য পজিটিভ, এপিডার্মাসের জন্য পজিটিভ। তাহলে তিনোটার ক্ষেত্রেই ক্যাটালিস্ট পজিটিভ, অর্থাৎ তিনোটার ক্ষেত্রেই বুদবুদ ফর্মেশন হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমি কিভাবে এদেরকে নিজেদের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারি? এদের মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে আমার স্টাফাইলোককাস অরিয়াস আছে, এ শুধুমাত্র ক্যাটালিস্ট প্রোডাকশন করতে পারে না, সে আরো একটা জিনিস প্রোডাকশন করতে পারে, তার নাম কোয়াগুলেস এনজাইম। নামটা শুনেন, কোয়াগুলেস মানে যে কোয়াগুলেশন করতে সাহায্য করে। কোয়াগুলেশন মানে ক্লাম্প ফর্মেশন করা। আমরা জানি কোয়াগুলেশন মানে সলিউবল ফিব্রিনোজেনকে ইনসলিউবল ফিব্রিনে কনভার্ট করা। কি বললাম? কোয়াগুলেশন কথার অর্থ হচ্ছে সলিউবল ফিব্রিনোজেনকে ইনসলিউবল ফিব্রিনে কনভার্ট করা। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি কোন একটা প্লাজমা, আমরা জানি প্লাজমার মধ্যে ফিব্রিনোজেন থাকে, ব্লাড দরকার নাই, আমরা প্লাজমা নিলেই হবে, বিকজ আমরা জানি প্লাজমা কি করে, বিভিন্ন ধরনের প্রোটিন কন্টেন্ট করে, এবং আমরা এটাও জানি যে ফিব্রিনোজেন ওয়ান কাইন্ড অফ প্লাজমা প্রোটিন। তাহলে আমি যদি একটা প্লাজমা নিই, একটা টেস্ট টিউবের মধ্যে প্লাজমা নিই, এবং ওই প্লাজমার মধ্যে আমি যদি পেশেন্ট থেকে নেওয়া স্যাম্পলটাকে ছেড়ে দিই, তাহলে কি হবে আমরা দেখার ট্রাই করব। যদি এমন হয় ওই প্লাজমাটা কোয়াগুলেট হয়ে যায়, ক্লাম্প ফর্মেশন করে ফেলে, তাহলে আমি বুঝবো যেখানে এমন এনজাইম আছে যেটা আমার ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করছে। কারণ ফিব্রিনোজেন ওয়াটার সলিবল ছিল, এই জন্য তাকে দেখা যায় নাই। কিন্তু যখন ফিব্রিনোজেন গুলা ফিব্রিনে কনভার্ট হয়ে গেল, তখন কিন্তু সে আর সলিউবল নেই, সে কিন্তু দ্রবীভূত অবস্থায় নেই, সে এখন ইনসলিউবল হয়ে গেছে, অদ্রবীভূত হয়ে গেছে। এবং অদ্রবীভূত জিনিসকে আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যেখানে কিছু আছে, এখানে কোনো কিছু ক্লাম্প হয়ে গেছে। তাহলে সেই কাজটা কি করে? কোয়াগুলেস এনজাইম করে। আর কোয়াগুলেস এনজাইম কোন ব্যাকটেরিয়া তৈরি করে? স্টাফাইলোককাস অরিয়াস করে। কারা করে না? স্টাফাইলোককাস এপিডার্মাইডিস এবং স্যাপ্রোফাইটিকাস করে না। তাহলে যদি ক্লাম্পিং হয়ে যায়, তাহলে আমরা বলবো ইট ইজ দ্য কোয়াগুলেস পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি ক্লাম্পিং না হয়, তাহলে আমরা বলবো ইট ইজ দ্য কোয়াগুলেস নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে কোয়াগুলেস নেগেটিভ কারা? এই দুজন। আর কোয়াগুলেস পজিটিভ কে? এই বেটা। সো এই বেটা ক্যাটালিস্ট পজিটিভ, আবার এই বেটা কোয়াগুলেস পজিটিভ, কিন্তু এরা ক্যাটালিস্ট পজিটিভ, কিন্তু এরা কোয়াগুলেস নেগেটিভ। ওকে, এখন আসেন আমরা একটু এপিডেমিওলজি দেখি। এপিডেমিওলজি তাহলে আমরা মোটামুটি একদম ধারণা করতে পারছি কিভাবে আমরা ডায়াগনোসিস করব, অ্যাটলিস্ট ওদের পরিচিতটা আমরা বুঝলাম, পরিচিতা একদম পরিচিতি, বেসিক পরিচিতি। এরপর আসেন আমরা কি একটু এপিডেমিওলজি নিয়ে কথা বলি। এপিডেমিওলজি মানে হচ্ছে এদের পাওয়া যায় কিভাবে, এদেরকে কে কে কন্ট্রোল করে, কিভাবে বাড়তে পারে, কিভাবে কমতে পারে, এগুলোকে আমরা বলি এপিডেমিওলজি। ওকে, তাহলে প্রান্তি একটু দাঁড়ান, আসতেছে, মাথা ব্যথা করতেছে, যা হোক। ওয়েট এক মিনিট, আসতেছে। প্রান্তি ওকে,
ওকে, তাহলে কি বলতেছিলাম ভাইয়া, যে আমাদের এই যে স্টাফিলোকোকাস অরিয়াসের এপিডেমিওলজি দেখি আমরা। আমি আবার বলতেছি এগুলো মেমোরাইজ করা টাফ, বাট আমি আপনাকে ধরে ধরে বুঝাচ্ছি, আপনি ভালোভাবে শুনে শুনে বুঝেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন কি বলেছে, যে এই যে আমাদের স্টাফিলোকোকাস অরিয়াস, এ কিন্তু এক্সট্রিমলি কমন একটা প্রজাতি। কেন? খেয়াল করে দেখেন, আমাদের বডিতে যে ব্যাকটেরিয়াগুলা কলোনি ফর্মেশন করে, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের বডিতে কিন্তু প্রায় সব জায়গায়, স্কিন থেকে শুরু করে ওরাল ক্যাভিটি, হ্যাঁ, গাটে, ইউরিনারি সিস্টেম না, গাটে, মোটামুটি গাটে এবং আমাদের ওরাল ক্যাভিটি, এই পুরো স্পেসটা এবং আমাদের সারফেস, এই স্পেসে প্রচুর পরিমাণ নর্মাল ব্যাকটেরিয়া অবস্থান করে। এই নর্মাল ব্যাকটেরিয়াগুলো আমাদেরই অংশ। কেন অংশ বলতেছি? সো দে আর নর্মাল। কেন তারা আমাদের অংশ? তারা কি ভালো? তার ব্যাকটেরিয়া, মানে এই ব্যাকটেরিয়া ভালো? আসলে তা নয়। এরা যে আমাদের ভালো ব্যাকটেরিয়া তা না, আসলে এরা আমাদের বডির এনভায়রনমেন্টের একটা পার্টস। আমরা সিম্পলি ভাষায় থেকে বলি নর্মাল ফ্লোরা, কমিউনিটির বলি। ওকে, এরা স্বাভাবিক অবস্থায় কোনো রোগ তৈরি করে না। দেখেন ওয়ার্ডটা শুনেন, স্বাভাবিক অবস্থায়। ওয়ার্ড ভাইয়া স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝান এটা একটু জেনে করি। স্বাভাবিক অবস্থা মানে হচ্ছে যে পেশেন্টটা ইমিউনো কম্পিটেন্ট, অর্থাৎ যার ইমিউন সিস্টেম পারফেক্টলি ওকে, যে কোনো ধরনের ড্রাগ নেয় না, যে ড্রাগগুলা তার ইমিউনো কম্প্রোমাইজেশন করে, অথবা সে এমন কোনো ক্রনিক রোগে আক্রান্ত নয় যাতে করে তার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, অথবা সে এইডস অথবা এরকম কোনো স্পেসিফিক রোগে আক্রান্ত নয়, অর্থাৎ তার ইমিউন সিস্টেম পারফেক্টলি ওকে। এই পেশেন্টগুলোকে আমরা বলি ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট। নর্মাল অবস্থায় এই নর্মাল ফ্লোরাগুলা একটা ইমিউনো কম্পিটেন্ট পেশেন্টের কোনো রকমের রোগ তৈরি করতে পারে না, যদি না আপনি তাকে সাহায্য করেন। কিভাবে সাহায্য করতে পারেন? যদি পেশেন্টটা ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, অথবা এই পেশেন্টটা যদি ক্রনিক্যালি সিক থাকে, অথবা এই পেশেন্টটা যদি রিসেন্ট কোনো সার্জারি হয়, অথবা এই পেশেন্টটা যদি কোনো ট্রমা হয়, তাহলে এই নর্মাল ব্যাকটেরিয়াগুলাই আর নর্মাল থাকবে না, তারা হয়ে যাবে ডেঞ্জারাস। তারা তখন কি করবে? আপনার বডিতে ঢুকে আপনাকেই বিভিন্ন রোগে আক্রান্ত করবে। তাহলে স্বাভাবিক অবস্থায় এরা আমাকে রোগ তৈরি করতে দেয় না, করে না, এবং অন্যান্য ব্যাকটেরিয়াগুলোকেও আক্রান্ত করতে দেয় না। তারা বলে যে এটা আমার টেরিটরি, আমি শুধু আক্রান্ত করবো, দরকার হলে আমি করবো, নাহলে করবো না, আর কেউ করতে পারবে। বিষয়টা হচ্ছে এমন, তারা টেরিটরিটাকে দখল করে রাখে। ঠিক একইভাবে আমি যদি আমার স্কিনের দিকে তাকাই, আমার স্কিনের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে তার অধিকাংশ ব্যাকটেরিয়া হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস। সো দে আর দ্য নর্মাল ফ্লোরা অফ দ্য স্কিন। সো আমরা এটাকে বলি স্কিন ফ্লোরা। আমার স্কিনের অধিকাংশ ব্যাকটেরিয়ার 100 এর মধ্যে প্রায় 80 থেকে 70%, 70 থেকে 80% ব্যাকটেরিয়া হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস। এই জন্য এগুলোকে আমরা বলি নর্মাল স্কিন ফ্লোরা। এরা ফ্লোরিশ করে, অন্যান্য ব্যাকটেরিয়াগুলোকে লাথি মারে সরাই দেয়, ভাগ তুই, আমি থাকবো, আর কেউ থাকতে দেবো না। তাহলে কোন কোন জায়গায় ইউজুয়ালি পাই? আর্মপিটসে পাই, গ্রোইন পাই, নস্ট্রিলে পাই। ভাইয়া এই সারফেসগুলোতে কেন পাই? একটু খেয়াল করে দেখেন তো, এই সারফেসগুলা অন্যান্য সারফেস থেকে কেমন? ভেজা না শুকনা? ভেজা। আমরা জানি আর্মপিটসে প্রচন্ড সোয়েটিং হয়, গ্রোইনে অনেক সোয়েটিং হয়, নস্ট্রিলে অনেক পানি থাকে। এই জন্য স্পেসগুলো অলওয়েজ পানি পানি থাকে, অর্থাৎ এই জায়গাগুলার হিউমিডিটি একটু বেশি থাকে। এই জন্য নর্মাল ফ্লোরা, এই স্কিন ফ্লোরা, স্টাফিলোকোকাস অরিয়াস গুলা এই স্পেসিফিক রিজিয়ন গুলাতে থাকতে খুব পছন্দ করে। ওকে, আচ্ছা, তাহলে এদেরকে কারা কারা কন্ট্রোল করে দেখেন তো। একটা হচ্ছে পিএইচ, একটা হচ্ছে হিউমিডিটি, সোয়েট লেভেল এবং আদার ব্যাকটেরিয়া। আমি কি বলেছিলাম যে আপনার গায়ের মধ্যে যে নর্মাল ফ্লোরা গুলো অবস্থান করে, তারা কিন্তু এই জায়গাগুলোকে নিজেদের টেরিটরি মনে করে, এবং অন্যান্য ব্যাকটেরিয়াগুলোকে তারা কিন্তু আসতে দেয় না। এবং এদের মধ্যেও কিন্তু ফাইট চলে। ধরেন এখানে একটা এরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, আবার অন্য একটা এরিয়াতে কিছু ব্যাকটেরিয়া আছে, এরা বলে এটা আমার জায়গা, ওরা বলে এটা আমার জায়গা, এবং নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। যারা জিতে তারা ওই এরিয়া দখল করে ফেলে। সো নর্মাল ফ্লোরাগুলোর মধ্যে টেরিটরাইজেশন আছে। হ্যাঁ, তাহলে ও কতটুকু জুড়ে থাকবে, থাকবে কি থাকবে না, কতটুকু পরিমাণ থাকবে, তাও কিন্তু অন্য ব্যাকটেরিয়ার উপর নির্ভর করে। যদি অন্য ব্যাকটেরিয়ার পাওয়ার ওর থেকে বেশি হয়, তাহলে কিন্তু ওই ফ্লোরার অবস্থান কম হবে। ঠিক আছে? তারপর পিএইচ। তাহলে পিএইচ কি? যেমন কিছু ব্যাকটেরিয়া আমরা কিন্তু ইউরিনারি সিস্টেমে পাই, কিছু পাই না। কেন পাই না? বিকজ কিছু ব্যাকটেরিয়া আমার অ্যাসিডিক পিএইচে বাঁচতে পারে, কিছু পারে না। কিছু ব্যাকটেরিয়া আমার স্টোমাকে পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। কেন? যারা স্টোমাকে লাইফ লিড করে তারা অ্যাসিডিক এনভায়রনমেন্টে সার্ভাইভ করে যায়, কিন্তু যারা
স্মল ইন্টেস্টাইনে লাইফ লিড করে তারা অ্যাসিডিক এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে না, বিকজ আমরা জানি যে আমাদের স্মল ইন্টেস্টাইনের পিএইচ হচ্ছে অ্যালকালাইন পিএইচ, কারণ সেখানে প্রচুর পরিমাণ বাইকার্বনেট থাকে, এই জন্য ওরা বাইকার্বনেটে কি করতে পারে, সার্ভাইভ করতে পারে। ঠিক একইভাবে প্রত্যেকটা বিভিন্ন ব্যাকটেরিয়ার সার্ভাইভ করার জন্য কি থাকে, কিছু স্পেসিফিক পিএইচ থাকে। তাহলে একইভাবে স্টাফিলোকোকাস অরিয়াস কে কন্ট্রোল করে পিএইচ। 2 নম্বর হচ্ছে হিউমিডিটি, কেন, এই যে পানিযুক্ত জায়গাও বেশি থাকে। তারপর হচ্ছে সোয়েট লেভেল, সোয়েট যুক্ত জায়গাটা বেশি থাকে, এবং আদার ব্যাকটেরিয়ার কি প্রেজেন্স। এই সকল ব্যাকটেরিয়া এই ফ্যাক্টরের উপর নির্ভর করে আমার বডিতে এগুলার কি হবে, ডিস্ট্রিবিউশন হবে। ওকে, সো আমরা মোটামুটি বুঝতে পারলাম এদের লোকেশন কোথায় হতে পারে, এরা কেন স্কিন ফ্লোরা এবং কোথায় বেশি পাওয়া যায়, স্কিনে নাকি জিআইডিতে, আমরা অলরেডি বুঝে ফেললাম ইনশাআল্লাহ। এখন দেখেন, আমি আগে বলেছি নর্মাল অবস্থায় ইনটেক পার্সনের ক্ষেত্রে কোনো প্রবলেম করবে না, কিন্তু আপনি ইনটেক না, কোনোভাবে আপনি শেভ করতে গেছেন, হ্যাঁ, অথবা আপনি কি করতেছেন, কোনো কারণে আপনি ধরেন শেভ করতে গেছেন, অথবা যে কোনো কারণে আপনি ধরেন নাপিতে গেছেন, অথবা আপনি কিছু কোনো ধারালো কিছু নিয়ে গুদাগুদি করতেছিলেন, হঠাৎ করে কি হলো যে আপনার স্কিনে একটা জায়গা ছোট্ট করে কেটে গেল, এত ছোট কাটছে যে খুব বড় না, খুব বড় না, এটা এপিডার্মিসের মধ্যে রয়ে গেছে। এই ধরনের অংশগুলোকে আমরা বলি মাইক্রো ফিশার। কেন মাইক্রো? বিকজ এই কাটটা এপিডার্মিসের মধ্যে সীমাবদ্ধ, সে এখন এপিডার্মিসকে ক্রস করে ডার্মিসে পৌঁছাতে পারে নাই, এই জন্য আমরা এইগুলোকে বলি মাইক্রো ফিশার। ফিশার মানে স্পেস, সো এটা একটা ফিশার ফর্মেশন করছে, ছোট্ট ফিশার। আচ্ছা, অথবা যদি কেউ আপনাকে আঘাত করে কোনো ভারী কিছু দিয়ে, এবং আপনার যদি ভারী অ্যামাউন্টের একটা ট্রমা হয় যেটা আপনার ডার্মিস পর্যন্ত ছড়াই পড়ে, তাহলে কি হবে যে আপনার এই ব্যাকটেরিয়াগুলা হয় মাইক্রোফিশার দিয়ে এপিডার্মিসে প্রবেশ করবে, অথবা ট্রমার রিজিয়ন দিয়ে সে কিন্তু ডার্মিসে প্রবেশ করবে, এমনকি সে ডার্মিস থেকে নিচে চলে যাবে, যেটা আমরা হাইপোডার্মিস বলি। তাহলে আপনার স্কিন যদি ইনটেক থাকে তাহলে কিন্তু সে প্রবেশ করতে পারতেছে না, এবং ইনটেক স্কিনে সে কোনো রোগ তৈরি করতে পারতেছে না। বাট আপনি যদি কোনো একটা স্পেসিফিক ভাবে যদি কোনো একটা ট্র্যাক তৈরি করে দেন, যে ট্র্যাকটার মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলা, সারফেস ব্যাকটেরিয়াগুলা ইজিলি প্রবেশ করতে পারে, তখন কিন্তু ঠিকই তারা রোগ তৈরি করবে। এই জন্য একটা কথা লেখা আছে, দেখেন সুন্দর করে একটা কথা লিখে দিচ্ছে ওরা, যে যদি ব্যাকটেরিয়ার পরিমাণ কম থাকে অথবা স্কিন যদি ইনটেক্ট থাকে, তাহলে স্টাফাইলোকক্কাস অরিয়াস কোনো রোগ তৈরি করে না, শুধু কলোনাইজেশন করে, অর্থাৎ নরমাল ফ্লোরা হিসেবে অবস্থান করে। যদি স্টাফিলোকোকাস অরিয়াসের পরিমাণ কম থাকে অথবা আপনার স্কিন যদি ইনটেক্ট থাকে, তাহলে ওরা কি করবে, কলোনাইজেশন করবে, অর্থাৎ জাস্ট নরমাল ফ্লোরা হিসেবে অবস্থান করবে। কিন্তু যদি এক্সেসিভ অ্যামাউন্টের স্টাফিলোকোকাস অরিয়াস থাকে এবং কোনোভাবে যদি আপনার স্কিনে কোনো মাইক্রোফিশার অথবা কোনো ট্রমা ক্রিয়েট হয়, তাহলে আপনার এই স্টাফিলোকোকাস অরিয়াসগুলো আর নরমাল ফ্লোরা হিসেবে প্রেজেন্ট করবে না, বরং তারা ওইখানে ঢুকে স্পেসিফিক কিছু ইনফেকশনের জন্য কাজ করবে। তাহলে আমরা বলতে পারি লেভেল যদি বেড়ে যায়, মানে পরিমাণ যদি বেড়ে যায়, অথবা আপনার স্কিনে যদি ইনটেক্ট না থেকে কোনো ব্রেকস ফর্মেশন হয়, তাহলে আপনার এই নরমাল ফ্লোরাই আপনার বডিতে কি তৈরি করবে, ইনফেকশন তৈরি করবে। তাহলে ইনটেক স্কিন এন্ড লেভেল নরমাল, রেজাল্ট হচ্ছে কলোনাইজেশন। লেভেল ইনক্রিজ এন্ড ব্রেকস ইন স্কিন, রেজাল্ট হচ্ছে ইনফেকশন। সো দিস ইজ দ্য, জামা ঠিক আছে, সো দিস ইজ দ্য স্টাফিলোককাসের এপিডেমিওলজি। ওকে, সো দিস ইজ দ্য এপিডেমিওলজি অফ দ্য স্টাফিলোককাস অরিয়াস। এখন আসেন যে আমরা একটু দেখা ট্রাই করি, এই যে ব্যাকটেরিয়াগুলা যদি কোনোভাবে এই ব্রেকস দিয়ে আপনার স্কিনে প্রবেশ করে এবং কোনোভাবে সে যদি ব্লাডে চলে যায়, তাহলে সে কি করতে পারে আমরা একটু দেখি তার, এবং আমি ইনশাআল্লাহ দেখা ট্রাই করব এবং ব্যাখ্যা করা ট্রাই করবো। আসেন ভাই প্রতিদিন বুঝাবো। ধরেন এটা হচ্ছে একটা ইনটেক স্কিন, এটা ইনটেক স্কিন। এই ইনটেক স্কিনে নরমালি কিছুই নেই, নরমালি কিছু ব্যাকটেরিয়া আছে সারফেসে বসে আছে, কোনো রোগ তৈরি করতেছে না, জাস্ট দে আর দ্য নরমাল ফ্লোরা, অ্যাজ এ নরমাল ফ্লোরা হিসেবে তারা কলোনি ফর্মেশন করছে, ঠিক আছে। আচ্ছা, যদি আপনি মাইক্রোফিশার তৈরি করেন, অর্থাৎ কোনো একটা ব্রেকস ক্রিয়েট করেন, এবং এই ব্রেকস দিয়ে যদি স্টাফিলোককাস অরিয়াস গুলা আপনার এপিডার্মিসে প্রবেশ করে, এপিডার্মিস হচ্ছে আমাদের টোটাল স্কিনের লেয়ারটাকে আমরা 3 ভাগে ভাগ করি, উপরটাকে বলি এপিডার্মিস, থিকেন লেয়ারটাকে বলি ডার্মিস, আর তার নিচে কিছু সাবকিউটিনিয়াস লেভেল আছে বা কিছু ফ্যাটি টিস্যু আছে যাকে আমরা বলি হাইপোডার্মিস। সো দিস ইজ দ্য এপিডার্মিস, দিস ইজ দ্য ডার্মিস,
অ্যান্ড দিস ইজ দ্য হাইপোডার্মিস। তাহলে কোনোভাবে স্কিন এই ইনফেকশন এজেন্টটা বা ব্যাকটেরিয়াটা যদি আপনার এপিডার্মিসে প্রবেশ করে তাহলে কি করবে? সে এপিডার্মিসে প্রবেশ করে ওইখানকার সেলগুলোকে ইরিটেট করবে, এবং ওইখানকার সেলগুলোকে ইরিটেট করলে ওখানে ছোট ছোট কিছু পাস ফর্মিং এজেন্ট তৈরি হবে, ছোট ছোট। যেহেতু সে এখন এপিডার্মিসের মধ্যে সীমাবদ্ধ, ছোট ছোট কিছু পাস কন্টেইনিং এরিয়া সে তৈরি করবে। এই পাস কন্টেইনিং এরিয়াকে আমরা বলি পিম্পল। ঠিক আছে, যদি পাস কন্টেইনিং এরিয়াটা ছোট না থেকে অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন ওইটাকে আমরা বলি বয়েল। আর যদি পাস কন্টেইনিং এই ছোট ছোট পিম্পল বা বয়েল গুলা ফিউজ করে ফেলে, মানে একটার সঙ্গে একটা লেগে যায়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি কার্বাঙ্কেল। এগুলো আরো ডিটেলস কথাবার্তা আছে, এগুলো আমরা যখন ইনশাল্লাহ প্যাথোলজি পড়বো তখন বোঝাবো, এগুলো প্যাথোলজির পার্টস, মানে ডিজিজ ফর্মেশনটা। তো আপনাকে জাস্ট আমি বোঝাতে চাচ্ছি যে এগুলো একবারে হয় না, স্টেপ স্টেপ ওয়াইজ হয়। তাহলে প্রথমে যদি প্রবেশ করলো ছোট আকৃতির যে পাস কন্টেইনিং এরিয়া, দিস ইজ কল্ড পিম্পল। দেন পাস কন্টেইনিং এরিয়াটা যদি একটু স্প্রেড করে বড় হয়ে যায়, দেন ইজ কল্ড বয়েল। এবং এরা যদি ফিউজ হয়ে যায়, হ্যাঁ, অনেকগুলো পাস কন্টেইনিং বয়েল যদি একটা একটার সঙ্গে মিলে বড় আকৃতির একটা অংশ তৈরি করে, তখন এটাকে বলি কার্বাঙ্কেল। সো একটা হচ্ছে পিম্পল, একটা হচ্ছে বয়েল, একটা হচ্ছে কার্বাঙ্কেল। এখন ভাইয়া বুঝতে হবে এই যে বয়েলটা হয় এটা কোথায় হয়, স্পেশালি বয়েলটা কোথায় হয়। মনে রাখতে হবে বয়েলটা হয় মূলত আমাদের এই যে হেয়ার ফলিকলে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে নর্মাল ইনটেক স্কিনে কিন্তু সে ঢুকতে পারে, বাট সে আরো একটা জায়গা দিয়ে ঢুকতে পারে, সেটা হচ্ছে এই যে পোর, স্কিনের যে পোর আছে, এই যে যেখানে হেয়ার বের হয়েছে সেই জায়গা কিন্তু ছিদ্র আছে ছোট ছোট, ওই ছিদ্র দিয়ে কিন্তু সে ঢুকতে পারে। সে যদি ছিদ্র দিয়ে ঢুকে যায়, ঢুকে গিয়ে কিন্তু সে কি করতে পারবে, ইজিলি এই জায়গাগুলোতে ইনফেকশন করতে পারবে। আমরা বলি এটাকে হেয়ার ফলিকল স্কিন, হেয়ার ফলিকল ইনফেকশন, হেয়ার ফলিকল ইনফেকশন। আমরা এটা ডিটেইলস কথা বলবো না, প্যাথোলজির অংশ। জাস্ট আমি আপনাকে বোঝাতে যাচ্ছি যে পিম্পল হচ্ছে ছোট অংশ, দেন বড় হলে বয়েল, দেন বড় আকৃতির যদি ফর্মেশন করে, পাস ফর্মেশন কন্টেইন অর্গান, দেন ইজ কল্ড কার্বাঙ্কেল। ওকে, যদি ইনফেকশনটা এপিডার্মিস থেকে নিচের দিকে চলে আসে, এসে সে যদি ডার্মিসকে আক্রান্ত করে, কাকে? সে যদি ডার্মিসকে আক্রান্ত করে এবং ইনফেকশনটা যদি স্প্রেডিং হয়, ভালোভাবে শুনেন, ইনফেকশন যদি স্প্রেডিং হয়, ফার্স্ট এখানে ছিল, তারপর দ্রুত সে কি করছে, ছড়াই গেছে, কিন্তু কোনো পাস ফর্মেশন করে নাই। তিনটা কথা বললাম, আবার বলতেছি ভাইয়া। ধর এটা এপিডার্মিস, এটা ডার্মিস, আর নিচে কি আছে, হাইপোডার্মিস। হাইপোডার্মিস দরকার নেই আমাদের। ধরেন ইনফেকশন এজেন্টটা কি করছে, ডার্মিসে গেছে, গিয়ে এই জায়গাটাকে ইনফেক্ট করছে, কিন্তু ইনফেকশন রেট এত বেশি যে ইনফেকশনটা খুব কম সময়ের মধ্যে ছড়াই যাচ্ছে। দেখেন, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো চারদিকে ছড়াই যাচ্ছে, কিন্তু কোন পাসটি ফর্মেশন হয়েছে, কোন পাস। হোয়াট ইজ পাস? ডেড প্লাস অ্যালাইভ প্লাস লিভিং, টিস্যু সেল প্লাস ব্যাকটেরিয়া প্লাস ইমিউন সেল is called pus. Dead, alive and living, tissue, bacteria and immune cell সবগুলো একসঙ্গে যদি জগা খিচুড়ি পাকায়, মরা ধরা বাঁচা টিস্যু সেল, ব্যাকটেরিয়া এবং ইমিউন সেল যদি একই জায়গায় গিয়ে জমা হয়, তখন ওই লিকুইড পোর্শনটাকে আমরা বলি পাস। ঠিক আছে, বাট খেয়াল করে দেখেন এখানে কি পাস হয়েছিল নাকি স্প্রেড করছে? জাস্ট স্প্রেড করছে, কিন্তু খুবই দ্রুত স্প্রেড করছে। তাহলে স্প্রেডিং টাইপস এর ইনফ্লামেশন ইজ কল্ড সেলুলাইটিস। স্প্রেডিং টাইপস এর সাবকিউটেনিয়াস ইনফেকশন ইজ কল্ড সেলুলাইটিস। তাহলে স্টাফিলোকক্কাস কি করতে পারে? সেলুলাইটিস করতে পারে। এবং মনে রাখতে হবে স্টাফিলোকক্কাস সেলুলাইটিস করার জন্য খুবই উপযুক্ত, কারণ ওরা খুবই দ্রুত গ্রোথ করতে পারে, বিকজ দে হ্যাভ মাল্টিপল এনজাইম। আচ্ছা, এরপর কি করতে পারে? সে যদি পাস ফর্মেশন করে, সে যদি স্প্রেডিং ইনফেকশন না করে পাস ফর্মেশন করে অনেক বড় জায়গায় সাবকিউটেনিয়াসলি, মানে ডার্মিস লেভেলে সে যদি পাস ফর্মেশন করতে পারে, তাহলে ওইটাকে আমরা বলি সাবকিউটেনিয়াস অ্যাবসেস ফর্মেশন। হোয়াট ইজ অ্যাবসেস? পাস কন্টেইনিং ভেসিকল। পাস কন্টেইনিং ভেসিকল ইজ কল্ড অ্যাবসেস।
তাহলে এটা কোথায় হয়েছে অ্যাবসেসটা, মানে এই পাস কন্টেন্টটা কোথায় হয়েছে, ডার্মিসে। এটা কিন্তু ইনফেকশনটা স্প্রেড, সেলুলাইটিসে স্প্রেড করছিল। আর এখানে কি হয়েছে, এই জায়গাটা পাস কন্টেনিং হয়েছে, পাস ফর্মেশন হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে সাবকিউটেনিয়াস অ্যাবসেস। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা অরিয়াস পাচ্ছি, সে সুপারফিশিয়াল ইম্পেডিগো করতে পারে, পিম্পল করতে পারে, বয়েল করতে পারে, কার্বাঙ্কাল করতে পারে, সেলুলাইটিস করতে পারে, সাবকিউটেনিয়াস অ্যাবসেস করতে পারে। তাহলে সেটা নির্ভর করবে ব্যাকটেরিয়াল লোডের উপরে, ব্যাকটেরিয়ার লোডের উপরে, মানে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে, প্লাস পেশেন্টের ইমিউনো কন্ডিশনের উপর, পেশেন্টের কন্ডিশন কেমন, সে কি ভালো, প্লাস তার কোনো ক্রনিক ডিজিজ যেমন তার ডায়াবেটিস, হাইপারটেনশন কি আছে কি নাই, এই সকল বিষয়ের উপর নির্ভর করে পেশেন্টের কন্ডিশনগুলো ডেভেলপ করবে। ঠিক আছে, যত ভালো ইমিউন সিস্টেম থাকবে তত কম ডিজিজ ফর্মেশন হবে, যত খারাপ ইমিউন সিস্টেম হবে, যত বেশি ডায়াবেটিস থাকবে, যত বেশি হাইপারটেনশন থাকবে, তত বেশি সেলুলাইটিস হবে, অ্যাবসেস ফর্মেশন হবে। ঠিক আছে, সো এগুলো নির্ভর করতেছে পেশেন্টের অনেকগুলা কন্ডিশনের উপরে, যে পেশেন্টের কন্ডিশনটা বা পেশেন্টের ডিজিজটা কতটুকু ছড়াবে। কার্বাঙ্কল আর অ্যাবসেস ডিফারেন্ট জিনিস। কার্বাঙ্কলের একটা, আমি এখন এটা যাব না বিকজ ইট ইজ দ্য প্যাথোলজিক্যাল টপিক। কার্বাঙ্কল আর অ্যাবসেস ডিফারেন্ট। অ্যাবসেসটা আসলে কি, একটা জায়গা, একটা ছোট আকৃতির একটা গহ্বর, যে গহ্বরটা একটা মেমব্রেন দ্বারা আবৃত, যাকে আমরা বলি পায়োজেনিক মেমব্রেন। এই মেমব্রেনটার মধ্যে যদি পাস জমা হয় তাকে আমরা বলি অ্যাবসেস। ওকে, কিন্তু কার্বাঙ্কল এটাকে আমরা বলি ডিপ সিটেড ইনফেকশন। কি বলি, ডিপ সিটেড ইনফেকশন। তো আমি এটা এখন যাবো না বিকজ এটা নিয়ে কথা বললে এখন অনেক টাইম কনজিউমিং। সো ইনশাআল্লাহ যখন আমরা প্যাথোলজিতেই বলবো, ভাই প্যাথোলজিগুলো আপনাকে ক্লিয়ার করবো। ঠিক আছে, যে কেন এটা ডিফারেন্ট, কেন এটা ডিফারেন্ট, কেন এটা ডিফারেন্ট, কেন এটা ডিফারেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া আমরা আলাদা করবো। তো যাক, আমরা আজকে ওই ক্রাইটেরিয়া কথা বলতে যাচ্ছি না বিকজ আমরা মেইনলি বায়োকেমিস্ট্রি করতেছি, সরি মাইক্রোবায়োলজি করতেছি। ওকে, সো আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই আপনার স্টাফিলোকোকাস অরিয়াস করতে পারে না এমন কোনো কিছু নাই, সে মোটামুটি অনেক রকম ডিজিজ করতে পারে। সেটা নির্ভর করতেছে তার ব্যাকটেরিয়াল লোড। ব্যাকটেরিয়াল লোড মানে হচ্ছে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে। 2 নম্বর হচ্ছে সুপারফিশিয়াল ইম্পেডিগো আছে বলতে যাবে। আচ্ছা, কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে, পেশেন্টের ইমিউনো কম্প্রোমাইজেশন আছে কি নাই, পেশেন্টের কোনো ক্রনিক কন্ডিশন যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, অ্যাজমা, সিওপিডি, হ্যাঁ, ক্রনিক রেনাল ডিজিজ এগুলো আছে কি নাই, হ্যাঁ, এবং পেশেন্টের স্কিনটা কি ইনটেক কিনা, এই সকল বিষয়ের উপর নির্ভর করে আপনি পেশেন্টের কন্ডিশনগুলো ডেভেলপ করবে। মানে যত খারাপ হবে তত বেশি খারাপের দিকে যাবে, সেলুলাইটিসের দিকে যাবে, অ্যাবসেসের দিকে যাবে। আর যত ভালো কন্ডিশন তত কম জিনিসের মধ্যে দিয়ে চলে যাবে। হোয়াট ইজ সুপারফিশিয়াল ইম্পেডিগো? ইট ইজ দ্য এপিডার্মিক্যাল স্কিন কন্ডিশন। এপিডার্মিসের একটা স্কিন কন্ডিশনকে আমরা বলি ইম্পেডিগো। যখন সুপারফিশিয়াল মানে ইনটেক ঢুকবে না কিন্তু সারফেসে কোনো রোগ তৈরি করবে এবং সারফেসটা রেড হয়ে যাবে, রেড এবং ইলিভেটেড হয়ে যাবে, এই ডিজিজটাকে আমরা বলি ইম্পেডিগো। আচ্ছা, এটা পরে এটা আসছে, এটা এগুলো ডিজিজ বলতে গেলে অনেক কারণ হোয়াটএভার। তাহলে আমরা বললাম যে এগুলো হচ্ছে সুপারফিশিয়াল ইনফেকশন বাই দ্য স্টাফিলোকোকাস অরিয়াস। এখন এটা দেখি আমরা যে স্টাফিলোকোকাস অরিয়াস আর কোনো কিছু করতে পারে কিনা। যদি সে একবার এই স্পেস লেভেল থেকে বা টিস্যু লেভেল থেকে কোনো ব্লাডের ভেসেলের মাধ্যমে বা কোনো ব্লাডে সে যদি একবার প্রবেশ করতে পারে তাহলে খবর আছে। তাহলে কি খবর আছে? তারা মোটামুটি সব জায়গায় ছড়াইতে পারে, ডেন্টাল অ্যাবসেস ফর্মেশন করতে পারে, এবং আমরা জানি মুখের মধ্যে প্রচুর পরিমাণ ব্লাড ভেসেল থাকে, সেখান থেকে কি করতে পারে, ইজিলি সে স্প্লিনে যেতে পারে, লিভারে যেতে পারে, কিডনিতে যেতে পারে, ব্রেনে যেতে পারে। মাসেলে যদি যায় তখন তৈরি করে পলিমায়োসাইটিস, পুরো মাসেল ইনফ্লামেশন করে ফেলে। যদি বোনস ইনফ্লামেশন করে, বোন ম্যারোতে, স্পেশালি বোন এবং বোন ম্যারো, আমরা বলি অস্টিওমায়োলাইটিস। এমন যদি জয়েন্ট ইনফেকশন করে আমরা বলি সেপটিক আর্থ্রাইটিস। তাহলে ইনফেকশনগুলা স্কিনেও সীমাবদ্ধ থাকতে পারে, স্কিন থেকে টপিক্যাল লেভেলে যেতে পারে, টপিক্যাল লেভেল থেকে ব্লাডের মাধ্যমে বিভিন্ন অর্গানও যেতে পারে, এমনকি জয়েন্ট স্পেসেও যেতে পারে। তাহলে খুবই খারাপ মানে ব্যাকটেরিয়া। আপনি বলতে পারেন ভাইয়া এরা এত খারাপ কেন, বা এদের এত পেনিট্রেশন পাওয়ার বেশি কেন? বিকজ দে আর দ্য ক্যাটালেস অ্যান্ড কোয়াগুলেস পজিটিভ। কোয়াগুলেস হচ্ছে এমন একটা মানে এনজাইম, এছাড়া আরো অনেকগুলা এনজাইম থাকে, প্রোটিওলাইটিক এনজাইম বলি আমরা এটাকে, প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ প্রোটিন ব্রেকডাউন করার ক্ষমতা আছে এদের। আর যেহেতু প্রোটিন ব্রেকডাউন করার ক্ষমতা আছে,
এই জন্য ইজিলি এরা কি করতে পারে, বডির যে ডিফেন্স মেকানিজমগুলা বা বডির যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলোকে ইজিলি ডিস্ট্রয় করে ওই ব্যারিয়ারগুলোকে ক্রস করতে পারে। এই জন্য দেখেন ও কিন্তু ব্রেনে যেতে পারে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। এমনকি সে কোথায় যেতে পারে, আপনার জয়েন্ট স্পেসে, যেখানে জয়েন্ট স্পেস কতটা কনফাইন্ড স্পেস, কতটা সুরক্ষিত স্পেস, সেই সুরক্ষিত স্পেসে যাওয়ার ক্ষমতা কাদের আছে, স্টাফিলোকক্কাস অরিয়াসের আছে। ওকে, সো আমরা দেখতেছি মোটামুটি কতগুলা স্পেসকে কন্টেইন করতে পারে। তাহলে স্প্লিনে কি করে, আচ্ছা ডিজিজ নিয়ে আমি কথা বলবো না, ডিজিজ নিয়ে কথা বলবো না, পরে আমরা আগে আগে এগুলো জেনে নিই, তারপর আমরা ডিজিজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ পরে। ওকে, তারপর কি আছে এটা দেখেন এবার। এখন আর কি করতে পারে একটু দেখি আমরা, খুব ইম্পর্টেন্ট। এই যে এই ব্যাকটেরিয়াগুলা যখন এর ব্লাডে চলে যায়, যদি কোনোভাবে তারা ব্লাডে গিয়ে ক্লাম ফর্মেশন করে, যেহেতু তারা কোয়াগুলেস পজিটিভ অর্থাৎ তারা ক্লটিং ফর্মেশন করতে পারে, তাহলে ব্লাডে গিয়ে তারা যদি ক্লট ফর্মেশন করতে পারে তখন দেখা যায় ওই ক্লটের মধ্যে তারা অবস্থান করে, বিকজ তারা সবসময় ট্রাই করে নিজেদেরকে সার্ভাইভ করার জন্য অর্থাৎ পুষ্টি উপাদান গ্রহণ করার জন্য। তখন তারা কি করলো, ক্লট করলো এবং ক্লটের মধ্যে অবস্থান করলো। তাহলে ক্লটকে আমরা কি বলি, ক্লট, ঠিক না? এবং ক্লটটা কোথায় হয়েছে, ইউজুয়ালি ক্লট ফর্মেশনটা ইজি হচ্ছে আর্টারিতে নাকি ভেইনে? ভেইনে। ভাই কেন? বিকজ ভেইনের ব্লাড সার্কুলেশন স্লো, আর্টারিটা ফাস্ট, এই জন্য আর্টারিতে ক্লট ফর্মেশন করা একটু টাফ। ওকে, ইউজুয়ালি ক্লট ফর্মেশন কোথায় হয়, ভেইনে। ভেইনের মধ্যে যদি ক্লট ফর্মেশন হয়, হ্যাঁ, এবং ওই ক্লটটা যদি কোনো একটা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়ে যায়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি সেপটিক থ্রোম্বোফ্লেবাইটিস। ফ্লেবাইটিস মানে ভেইন, ফ্লেব মানে হচ্ছে ভেইন, আইটিস মানে ইনফ্ল্যামেশন, থ্রোম্বো মানে থ্রম্বাস বা ক্লট, আর সেপটিক মানে ইনফেক্টেড। তাহলে ইনফেক্টেড clot formation in the vein and the result is inflammation. Full topic is called septic thrombophlebitis. একবারে বলা হয় septic thrombophlebitis, infected blood clots in the vein. ওকে, তাহলে ভেইনে কেন হয়, কারণ ভেইনের ব্লাড সাপ্লাই আর ব্লাডের ফ্লো অনেক স্লো, এই জন্য ভেইনে ইজিলি এই ব্যাকটেরিয়াগুলা ক্লট ফর্মেশন করতে পারে এবং নিজে ক্লট ফর্মেশন করার পরে নিজেই ওই ক্লটটাকে ইনফেক্টেড করে ফেলে। এটাকে আমরা বলি সেপটিক থ্রোম্বোফ্লেবাইটিস। ভাইয়া এটা কি কোনো স্পেশালিটি আছে? অবশ্যই আছে। যেহেতু এই ক্লটটা ভেনে অবস্থান করতেছে এবং ইজিলি সে কি করতে পারে, এই ভেন থেকে আলটিমেটলি সে যেতে পারে হার্টে, তাহলে হার্টে গিয়ে কি করতে পারে, সে রাইট এট্রিয়ামে যেতে পারে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যেতে পারে, এবং রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কি থাকে, আমাদের ট্রাইকাসপিড ভালভ। তাহলে এই থ্রোম্বোফ্লেবাইটিস ইজিলি কি করতে পারে, আমাদের ট্রাইকাসপিড ভালভকে আক্রান্ত করতে পারে, যাকে আমরা বলি এন্ডোকার্ডাইটিস। হ্যাঁ, আমরা বলি এন্ডোকার্ডাইটিস। তাহলে এই জন্য স্টাফিলোকক্কাস অরিয়াস যদি কোনোভাবে ব্লাডে চলে যেতে পারে, তাহলে পেশেন্টের কি ডেভেলপ করতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ওকে, আচ্ছা এখন আসেন, যখন কোন একটা ব্যাকটেরিয়া, আমি আগে বলেছি যখন কোন ব্যাকটেরিয়া ব্লাডে অবস্থান করে তাকে আমরা বলি ব্যাকটেরিয়ামিয়া। বাট মনে রাখতে হবে ব্যাকটেরিয়ামিয়া নরমালি কোনো রকমের সমস্যা করে না, বিকজ ব্যাকটেরিয়ামিয়া মানে এটাই যে প্রেজেন্স অফ দ্য ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড, বাট দে ডোন্ট মাল্টিপ্লাই, জাস্ট ব্যাকটেরিয়া আছে। এখন আমাদের বডিতে এমনিতেই সবসময় আপনি এখন বসে আছেন, আপনার বডিতে এখন ব্যাকটেরিয়া আছে, বিকজ আমাদের বডিতে অল্প অল্প ব্যাকটেরিয়া ইজিলি ব্লাডে ঢুকতে পারে, এটা ইজ স্বাভাবিক। বাট আপনার ইমিউন সিস্টেম যদি ইনটেক্ট থাকে তাহলে এই ব্যাকটেরিয়া কিছুই করতে পারবে না, বিকজ ইমিউন সিস্টেম কি করবে, এগুলোকে মাইরা ধইরা ভর্তা বানিয়ে ফেলবে। ওকে, এই জন্য সিম্পল ব্যাকটেরিয়ামিয়া কখনোই কোনো সমস্যা তৈরি করতে পারে না। কিন্তু যদি এমন হয় যে আপনার ইমিউন সিস্টেম যদি অনেক দুর্বল হয় অথবা ওভার এক্সাজারেটেড হয়, তখন কি হয়, এই ব্যাকটেরিয়াগুলা প্রলিফারেশন করা শুরু করে, এবং প্রলিফারেশন করা শুরু করলে আপনার ইমিউন সিস্টেম কি করে, এগুলোর সঙ্গে মারামারি করা শুরু করে। এখন মারামারি করলে কি হয়, যে দেখা যায় এই ব্যাকটেরিয়াগুলো যখন এক্সেসিভলি প্রলিফারেট করে এবং আপনার ইমিউন সিস্টেম যদি প্রপারলি কম্পিটেন্ট না হয়, তখন তারা এদের সঙ্গে মারামারি করতে পারে না, এরা হেরে যায় এবং বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ হয়। আর এই সাইটোকাইন পরে আসতেছি। সাইটোকাইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাবস্টেন্স which produce from different types of cell, different types of immune cell, different types of bacteria, different types of body cell। এই সাইটোকাইন গুলো কি করা শুরু করে, ব্লাড ভেসেল গুলোকে ডাইলেট করা শুরু করে, ব্লাড ভেসেল গুলোকে ডাইলেট করা শুরু করে। আর ব্লাড ভেসেল গুলো যখন ডাইলেট করে, আমরা সবাই জানি যখন ভ্যাসো ডাইলেশন হয় তখন ব্লাড প্রেশার ফল করে,
যখন ব্লাড ভেসেল ডাইলেটেড করে তখন ব্লাড প্রেশার ফল করে। সো এই ওয়াইড স্প্রেড ইমিউন রিঅ্যাকশনের জন্য আপনার সাইটোকাইন রিলিজ হয়, সাইটোকাইনের জন্য ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড হয় এবং ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড হলে ব্লাড প্রেশার ফল করে। আর ব্লাড প্রেশার ফলকে আমরা কি বলি? হাইপোটেনশন। এবং ব্লাড প্রেশার যদি ফল করে, হাইপোটেনশন যদি ডেভেলপ করে, তাহলে ব্লাডের ফ্লো স্লো হয়ে যায়। আর ব্লাডের ফ্লো যদি স্লো হয়ে যায় তাহলে টিস্যুতে অক্সিজেন সাপ্লাইও কমে যায়। আমরা বলি এটাকে পুয়ার পারফিউশন করা। হ্যাঁ, তাহলে একটা পেশেন্টের যদি ওয়াইড স্প্রেড ইমিউন রিঅ্যাকশনের জন্য, সাইটোকাইন রিলিজের জন্য ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড হয়, ব্লাড প্রেশার ফল করে, হাইপোটেনশন ডেভেলপ করে, পুয়ার পারফিউশন ডেভেলপ করে, সবগুলা কন্ডিশনকে একসঙ্গে আমরা বলি সেপসিস। আর এখান থেকে যে শক ডেভেলপ করে তাকে আমরা বলি সেপটিক শক। তাহলে ব্যাকটেরিয়ামিয়া যদি ওভার এক্সাজারেটেড হয় তাহলে একটা সময় সেই ব্যাকটেরিয়া থেকে কি ডেভেলপ করে? সেপ্টিসেমিয়া। এবং আলটিমেটলি রেজাল্ট হচ্ছে সেপ্টিসিস অর সেপটিক শক। ওকে, ওকে। সো আমরা আগে বলেছি আমরা যে দেখবো সেটা হচ্ছে স্টাফিলোককাস অরিয়াস কিভাবে রোগ তৈরি করতেছে। আমরা এপিডেমিওলজি দেখলাম, দেন আমরা দেখলাম স্টাফিলোককাস কি কি রোগ তৈরি করতে পারে। প্রসেসগুলো আমি বললাম না, প্রসেসগুলো আমি পরে আপনারা আগে দেখে নেন, এত সব শেষ করা সম্ভব হবে না। প্যাথোলজি পড়ার সময় আমি ধরে ধরে বোঝাবো ইনশাআল্লাহ প্রত্যেক জিনিস। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্লাডে কি কি করতে পারে, ব্লাডে কি কিভাবে সেপটিক শক ডেভেলপ করে সেটা বুঝাইলাম, ঠিক আছে। এখন আসেন আর কি করে দেখি তো আমরা। এই যে এরা যদি ব্লাডে একবার চলে যায় কোনোভাবে, সে যদি ব্লাডে সার্কুলেট করে, সেপটিক শক করলো না, ধরেন করলো না, বা এত বেশি সাইটোকাইন রিলিজ হয় নাই তাই সেপটিক শক ডেভেলপ করে নাই, কিন্তু সে যদি ব্লাডে যেতে পারে তাহলে সে বিভিন্ন অর্গানে যেতে পারবে, না পারবে। তাহলে সে যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায় তাহলে কি ডেভেলপ করবে? আমি আগে বলেছি তারা কোয়াগুলেস পজিটিভ, তারা কি করতে পারে? ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, বিকজ দে ডিস্ট্রয় দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। তাহলে তারা যদি কোনোভাবে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে তাহলে তারা কই চলে যাবে? ব্রেইনে চলে যাবে বা স্পাইনাল কর্ডে চলে যাবে। ব্রেইনে গিয়ে তারা কি তৈরি করে? ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ফর্মেশন করে। এবং স্পাইনাল কর্ডে গিয়ে কি ফর্মেশন করে? এপিডিউরাল অ্যাবসেস ফর্মেশন করে। তাহলে যেহেতু তারা ব্লাডে গিয়ে আলটিমেটলি তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে সে যদি একবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেনে যেতে পারে তাহলে ব্রেনে ফর্মেশন করে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এবং স্পাইনাল কর্ডে ফর্মেশন করে এপিডিউরাল অ্যাবসেস। যদি সে লাংসে যায় তাহলে কি করে? লাংসে গেলে তারা সিভিয়ার নিউমোনিয়া ফর্মেশন করে। যদি হার্টে যায় কি বলেছিলাম? হার্টে গিয়ে কি করে মনে আছে? তারা ব্লাড দিয়ে ভেন দিয়ে রাইট ভেন্ট্রিকল যেতে পারে না, গিয়ে কি ডেভেলপ করে? আলটিমেটলি এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করে। আমরা এটাকে বলি ভেজিটেশন ফর্মেশন। কিভাবে? এই দেখেন, এটা হচ্ছে আমাদের ভালভ। হ্যাঁ, এখন ভালভ একটা স্ট্রাকচার, এটা উঠানামা করে। যখন এই ব্যাকটেরিয়াগুলো পাস করা ট্রাই করে, কিছু ব্যাকটেরিয়া ঠিকই এই ভালভগুলোর সঙ্গে লেগে থাকে। তো ওখানে গিয়ে কি করে? তারা ভালভগুলোর সঙ্গে লেগে ওখানে প্রলিফারেশন করা শুরু করে। যখন তারা প্রলিফারেশন করা শুরু করে, আস্তে আস্তে প্রলিফারেশন করতে 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 কি করে? ভালভের উপর একটা এক্সট্রা লেয়ার তৈরি করে। এই লেয়ারটাকে আমরা বলি ভেজিটেশন ফর্মেশন করা। এবং লেয়ারটা ফর্মেশন করার পরে কি করে? বিভিন্ন এনজাইম সিক্রেশন করা শুরু করে এবং ভালভগুলোকে ডিস্ট্রয় করা শুরু করে। তখন আমরা বলি এটা কি ডেভেলপ করেছে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করেছে। এন্ডোকার্ডাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ভালভ or inflammation of the inner layer of the inner layer of the chamber, okay whatever. So valve কে যখন ইনফ্লেট করে ফেলে তখন ডেভেলপ করে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আর এই অংশগুলোকে আমরা কি বলি? ভেজিটেশন ফর্মেশন করা। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? সিএনএস এ পাচ্ছি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, এপিডিউরাল অ্যাবসেস, লাংসে পাচ্ছি সিভিয়ার নিউমোনিয়া, হার্টের ভালভে পাচ্ছি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তাহলে আমরা দেখতেছি যে কতভাবে সেই রোগ তৈরি করতে পারে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া এরা স্কিন দিয়ে ঢুকতে পারে, অন্য কোনো ভাবে ঢুকতে পারে? স্কিন দিয়ে কি দ্রুত ঢুকবে? স্কিন ছাড়া কি কোনোভাবে ঢুকা সম্ভব না? অবশ্যই সম্ভব। স্কিন ছাড়াও এই ব্যাকটেরিয়াগুলা ব্লাডে যেতে পারে। কিভাবে? ডাইরেক্টলি। আমরা বলি ডাইরেক্ট স্প্রেড। যেমন সার্জারি অথবা ডেন্টাল ওয়ার্ক করার সময় আপনার দাঁতের মধ্যে কোনো কিছু করতে গেছে, হ্যাঁ, দাঁতের মধ্যে করতে গিয়ে কি করলো? আপনার ওরাল বা নেজাল ক্যাভিটিতে যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেটা ঢুকে গেল কি করলো? ব্লাডের মধ্যে। অথবা সার্জারি করার সময় স্কিন থেকে কি করলো? প্রপারলি স্কিনটাকে পরিষ্কার করা হয় নাই অথবা প্রপারলি স্যানিটাইজেশন করা হয় নাই, তখন কি হয়? স্কিন থেকে এই ব্যাকটেরিয়াগুলো সরাসরি ব্লাডে চলে যেতে পারে। তাহলে সরাসরি যদি ব্লাডে চলে যায় তাহলে কি করতে পারে? ইনফেকশন করতে পারে। এই জন্য এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা কি করি? যে কোনো সার্জারির আগে বা যে কোনো ডেন্টাল ওয়ার্কের আগে আমরা কি করি? প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক ইউজ করি এগেইনস্ট দ্য স্টাফিলোককাস অরিয়াস। আমরা বলি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ব্রড
স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কেন স্পেকট্রাম ব্রড স্পেকট্রাম করি? বিকজ আমরা জানি যে কোনো পেশেন্টের সার্জারি করলে অথবা ডেন্টাল ওয়ার্ক করলে অথবা এনি কোনো প্রসিডিউর করলে, যে কোনো প্রসিডিউর করলে ওই স্কিন থেকে অথবা ওই ডেন্টাল স্পেস থেকে এই ব্যাকটেরিয়াগুলো ইজিলি ব্লাডে গিয়ে ইনফেকশন করার চান্স আছে। তাহলে যাতে করে আগে থেকে আমরা সচেতন হয়ে যাই, আগে থেকে আমরা চাই যে তার ব্যাকটেরিয়ার মধ্যে ইনফেকশন না হোক, এই জন্য আমরা কোনো সার্জারি করার আগে বা কোনো ডেন্টাল ওয়ার্ক করার আগে অবশ্যই স্টাফিলোকোকাস অরিয়াসের বিরুদ্ধে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি। সাধারণত দুইটা ডোজ দিই। একটা হচ্ছে অপারেশনের 8 ঘন্টা আগে একটা অপারেশনের সময়, আর এটা হচ্ছে যদি 4 ঘন্টা ক্রস হয়ে যায় তাহলে একটা পরে। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমরা অনেক কিছু অ্যাটলিস্ট বুঝতে পারলাম। এখন একটা আসেন বায়োফিল্ম ফর্মেশন করা। হোয়াট ইজ বায়োফিল্ম? What is biofilm? ধরেন এটা একটা ইন্ট্রাভেনাস ক্যাথেটার। এই যে এটা ইন্ট্রাভেনাস ক্যাথেটার, যে ক্যাথেটার দিয়ে পেশেন্টকে আপনি কোনো ড্রাগস অথবা আপনাকে পেশেন্টকে কোনো ইনজেকশন অথবা পেশেন্টকে আপনি ব্লাড দিতে পারেন বা ইনফিউশন করতে পারেন। সো দিস ইজ দ্য ইন্ট্রাভেনাস ক্যাথেটার। দেখা যায় কোনো ক্ষেত্রে স্টাফাইলোকোকাস অরিয়াস গুলা এই যে আমার ক্যাথেটার, এই ক্যাথেটারের আউটার সারফেস অথবা এই ক্যাথেটারের ইনার সারফেসে ঢুকে যায় এবং তারা ক্যাথেটারের আউটার সারফেস অথবা ক্যাথেটারের ইনার সারফেসে ঢোকার পরে একটা কাজ করা শুরু করে। তারা প্রচুর পরিমাণ একটা জিনিস সিক্রেশন করা শুরু করে। এই সাবস্টেন্সটাকে আমরা বলি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, যার নাম হচ্ছে ইপিএস, ইপক্সি পলিস্যাকারাইড, ইপক্সি পলিস্যাকারাইড বা ইপোপলিস্যাকারাইড, হোয়াটএভার। এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সগুলা কি করে একটু দেখে আসেন। তাহলে আমি কি বলতেছি যে কোন একটা ইন্ট্রাভেনাস ক্যাথেটার অথবা কোন একটা ইমপ্ল্যান্টেবল জিনিস অথবা ক্যাথেটার, আপনি ইউরিনে যে ক্যাথেটার ইউজ করেন, যে কোনো ক্যাথেটার অথবা যে কোনো ইন্ট্রাভেনাস সাবস্টেন্স, এর যে আউটার সারফেস অথবা যে ইনার সারফেস আছে, অনেক সময় দেখা যায় এই ব্যাকটেরিয়াগুলা ওই আউটার বা ইনার সারফেসের উপর অবস্থান করে ওখানে প্রচুর পরিমাণ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সিক্রেশন করা শুরু করে, যার নাম হচ্ছে ইপিএস বা ইপক্সি পলিস্যাকারাইড। ওকে, এখন খেয়াল করে দেখেন এই যে পলিস্যাকারাইড গুলো তৈরি করে সে, এই পলিস্যাকারাইড গুলা তৈরি করার পরে তারা কি করে ওইখানে অবস্থান করে এবং অবস্থান শুধু করে না, তারা নিজেরা নিজেদের মধ্যে কি করে সিগন্যাল আদান প্রদান করে এবং তারা ওইখানে আস্তে আস্তে করে প্রলিফারেট করে, নট র্যাপিডলি, আস্তে আস্তে। কেন র্যাপিডলি করতে পারে না? বিকজ এখানে কোনো মিডিয়া না, যেহেতু এখানে কোনো পুষ্টি উপাদান নাই, এই জন্য ওরা দ্রুত তারা কি করতে পারে না, প্রলিফারেট করতে পারে না। কিন্তু তারা আস্তে আস্তে প্রলিফারেট করে এবং নিজেরা নিজেদের সঙ্গে অনেক বেশি কমিউনিকেট করতে পারে। বিকজ এখন ভাই কোশ্চেন হচ্ছে এটার ইম্পর্টেন্সটা কি, দেখেন একটু বুঝে ট্রাই করেন। এই যে আউটার সারফেস আর ইনার সারফেসে তারা যে ইপিএস ফর্মেশন করলো এবং ইপিএস এর মধ্যে অবস্থান করলো, এখন আপনি যদি ওই পেশেন্টকে কোনো অ্যান্টিবায়োটিক দেন, এই অ্যান্টিবায়োটিকটা কি এখানে পৌঁছানো সম্ভব না? বিকজ অ্যান্টিবায়োটিক তো ব্লাডে যাবে, অ্যান্টিবায়োটিক এখানে আসতে পারবে না। আর যদি আসেও, তারা ইপিএস এর জন্য ইপিএস কে পেনিট্রেট করে তারা মানে ব্যাকটেরিয়া পর্যন্ত আসতে পারবে না। তাহলে অল্প পরিমাণ অ্যান্টিবায়োটিক যাও আসবে, তারা ইপিএস কে ক্রস করে প্রপারলি কখনোই এই ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করতে পারবে না। এবং আমরা আগেই বলেছিলাম ব্যাকটেরিয়াকে যদি কোনো একটা অ্যান্টিবায়োটিক ডিস্ট্রয় করতে না পারে এবং একবার যদি ওই ব্যাকটেরিয়ার ওই অ্যান্টিবায়োটিককে দেখার পরেও সার্ভাইভ করে যায়, তখন কি হয়, ওরা ওদের জেনেটিক্যাল মডিফিকেশন করে এবং জেনেটিক্যাল মডিফিকেশন করে কি করে, ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তারা রেজিস্ট্যান্স ফর্মেশন করে। তাহলে যেহেতু ইপিএস ফর্মেশন করার ফলে হ্যাঁ তারা নিজেদেরকে সার্ভাইভ করে যাচ্ছে, প্লাস এখানে চুপচাপ বসে বসে তারা কিন্তু প্রলিফারেট করতেছে। তাহলে আপনি যতবারই তাকে অ্যান্টিবায়োটিক দেন না কেন, এই পেশেন্টটা কি সুস্থ হবে? হবে না। কেন? কারণ সোর্স তো রয়ে গেছে। সোর্সটা কোথায় আপনি খুঁজে পাচ্ছেন না। সোর্স কোথায়? সোর্স কোথায়? সোর্স হচ্ছে ইন্ট্রাভেনাস ক্যাথেটার, ক্যাথেটারের আউটার সারফেস ও ক্যাথেটারের ইনার সারফেস। আপনি কিন্তু জানেনও না। তাহলে আপনি যতই পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেন না কেন, তাকে কিন্তু আপনি রেস্টোর করতে পারতেছেন না, বিকজ সোর্সটা রয়ে গেছে, সোর্সটাকে আপনি রেস্টোর করতে পারতেছেন না। ইপিএস কে ক্রস করে অ্যান্টিবায়োটিক তাদের পর্যন্ত পৌঁছাতে পারতেছে না। তাহলে এই যে স্ট্রাকচারটা ফর্মেশন করলো, এই স্ট্রাকচারটা কি করতেছে, নিজেদেরকে এই ব্যাকটেরিয়াগুলোকে প্রোটেক্ট করতেছে। এই প্রোটেক্টেড জায়গাটাকে আমরা বলি বায়োফিল্ম ফর্মেশন করা। স্টাফিলোককাসের প্রতিটা স্ট্রেনই এই স্পেসিফিক কাজটা করতে পারে। তারা
কোন একটা স্পেসিফিক সারফেস, সেটা ইন্ট্রাভেনাস ক্যাথেটার হতে পারে, ইনড্রোইলিং ক্যাথেটার হতে পারে, অথবা ইমপ্ল্যান্টস হতে পারে, এই সারফেসগুলোর গায়ে তারা একটা এই কাজটা করে, অর্থাৎ ইপিএস ফর্মেশন করার এই ক্ষমতাটা স্টাফিলোকক্কাসের আছে। এই জন্যই তারা বায়োফিল্ম ফর্মেশন করতে পারে, এবং বায়োফিল্ম ফর্মেশন করার জন্য এদেরকে ডিস্ট্রয় করা অনেক হার্ড, বিকজ অ্যান্টিবায়োটিক এ পর্যন্ত যাইতেই পারে না, গেলেও প্রপারলি ডিস্ট্রয় করতে পারে না। এই জন্য এখানে কি হয়ে যায়, তারা অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায়। এই জন্য সহজে এই ব্যাকটেরিয়াগুলোকে আর কোনোভাবে ডিস্ট্রয় করা যায় না। তাহলে আপনি কিভাবে ডিস্ট্রয় করবেন? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ওই স্পেসিফিক রিজনটা সরাই ফেলতে হবে। যেহেতু আপনাকে আগে বুঝতে হবে যে আসলে কি বায়োফিল্ম হয়েছে কিনা, যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, এই জন্য আমি কি করি, কোন একটা ক্যাথেটার যখন পেশেন্টকে দিই, যখন কোন একটা ক্যাথেটার ইন্ট্রাভেনাস ক্যাথেটার ইউজ করি, আমরা সর্বোচ্চ ওই ক্যাথেটারটাকে ইউজুয়ালি 72 ঘন্টা পর্যন্ত রাখি, তারপর চেঞ্জ করে দিই। কেন? বিকজ আপনি যদি 72 ঘন্টা বেশি রাখেন তাহলে ইজিলি ওখানে কি হবে, বায়োফিল্ম ফর্মেশন হবে, এবং এখান থেকে পেশেন্টের বারবার 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 কি হবে, ইন্ট্রাভেনাস ইনফেকশন হওয়া শুরু করবে। এই জন্য যাতে করে ইনফেকশন না হয় আমরা কি করি, 72 ঘন্টা পরে এই ক্যাথেটারগুলো চেঞ্জ করে দিই। তারপর আমরা 48 ঘন্টা পরে ইউজুয়ালি কি করি, মানে ইউজুয়ালি 72 ঘন্টা পর্যন্ত আমরা ইনডোইলিং ক্যাথেটার রাখি, তারপর চেঞ্জ করে দিই। আর চেঞ্জ না করলে কি করি, বারবার পরিষ্কার করে দিই যদি রোগী গরম হয়, মানে গরিব হয়। তাহলে এদিকে ডিস্ট্রয় করার উপায় হচ্ছে একবার স্মরণ। এখন আসেন, কেন স্টাফিলোকক্কাস অরিয়াস নিয়ে এত কথাবার্তা, কেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া, কেন এত ইম্পর্টেন্ট? এর আনসার হচ্ছে এদের ক্যাপাবিলিটি। এদের ক্যাপাবিলিটি কেমন একটু দেখি আমরা। এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলা প্রচুর পরিমাণ এক্সোটক্সিন সিক্রেশন করতে পারে, এবং এখন পর্যন্ত স্টাফিলোকক্কাস অরিয়াসের মধ্যে 5টা মেজর টক্সিন অর এক্সোটক্সিন আবিষ্কৃত হয়েছে। এই টক্সিনগুলোকে আমরা বলি সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেন কেন? বিকজ দে আর সুপার ইমিউনোজেনিক। তারা প্রচুরভাবে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে ফেলতে পারে, এতটা পাওয়ারফুল। এই জন্য এই এক্সোটক্সিনগুলোর অপর নাম হচ্ছে সুপার অ্যান্টিজেন। টোটাল 5টা মেজর টক্সিন আবিষ্কার হয়েছে, এছাড়া আরো অনেক মাইনর টক্সিন আছে। আমরা 5টা টক্সিন কথা বলবো ইনশাআল্লাহ, এবং 5টা টক্সিনের ইম্পর্টেন্স আমি আপনাদেরকে বুঝাবো। 5টা টক্সিনগুলা কি কি? 1 টক্সিক শক সিনড্রোম টক্সিন, 2 পেন্টোন ভ্যালেন্টিন লিউকোসাইডিন টক্সিন, 3 হেমোলাইসিন, 4 এক্সফলিয়েটিন, 5 এন্টেরোটক্সিন। এই 5টা টক্সিনের নাম আপনাকে মেমোরাইজ করতে হবে। আমি প্রত্যেকটা টক্সিনের কাজ, প্রত্যেকটা টক্সিনের ব্যবহার আপনাকে শেখাচ্ছি। আসেন, আমি আগে বলেছি একটু কঠিন হবে এগুলা, কারণ আমি সব বলাচ্ছি আপনাদেরকে, গাইডে কিছু হজব নাই। দেখেন কি আছে, প্রথম যে টক্সিনটা যার নাম হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন, TSST1। এর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, তার মধ্যে একটা ভ্যারিয়েন্ট হচ্ছে 1। তাহলে হোয়াট মিন টক্সিক শক সিনড্রোম টক্সিন, নেম 1। এটা কোথায় তৈরি হয়? যেখানে আপনার ইনফেকশন হবে সেখানেই তৈরি হবে। ভালোভাবে শুনেন, অর্থাৎ এই টক্সিনটা ইউজুয়ালি ব্লাডে যায় না। এটা যেখানে আপনার ইনফেকশন হয়, মানে যেখানে আপনার ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রোথ করে, যেখানে আপনার ব্যাকটেরিয়াগুলো ইনফ্লামেশন শুরু করে, ইনফেক্টেড হয়ে করে, ওই জায়গাটার মধ্যেই এই টক্সিনগুলো রিলিজ করে। এবং এই টক্সিনগুলো যখন সে রিলিজ করে তখন কি হয় একটু দেখি আমরা। এই TSST বা টক্সিক শক সিনড্রোম টক্সিন 1, এই টক্সিনটা ওয়ান কাইন্ড অফ অ্যান্টিজেনিক সাবস্টেন্স। আমি কি বলেছিলাম, এরা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এবং এরা কি করে, একটা স্পেশাল জিনিসের সঙ্গে গিয়ে বাইন্ড করে, যার নাম হচ্ছে MHC2 অ্যান্টি সাবস্টেন্স, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2। এই কমপ্লেক্সটা কোথায় পাওয়া যায়? এই কমপ্লেক্সটা পাওয়া যায় একটা স্পেশাল সেলের গায়ে, যে সেলগুলোকে আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সিম্পল ভাষায় ম্যাক্রোফেজ, বি সেল, এরা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ডেনড্রাইটিক সেল, এরা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই সেলগুলোর মাথায় এই স্পেশাল প্রোটিনটা পাওয়া যায়, যার নাম হচ্ছে MHC2 প্রোটিন। এবং MHC2 প্রোটিনের সঙ্গে গিয়ে কে বাইন্ড করে? টক্সিক শক সিনড্রোম টক্সিন 1 গিয়ে বাইন্ড করে। তাহলে যখন এটা বাইন্ড করে তখন আপনার ইমিউন সেলটা অ্যাক্টিভেট হয়ে যায়। আমি কি বলেছিলাম, এরা সুপার অ্যান্টিজেন, ইমিউন সিস্টেমকে হাইপার অ্যাক্টিভেট করে দেয়। তখন ইমিউন সিস্টেমটা বা ইমিউন সেলটা এত বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, পাগলা হয়ে যায়, সে প্রচুর পরিমাণ সাইটোকাইন রিলিজ করে। সাইটোকাইন ওয়ান কাইন্ড অফ সাবস্টেন্স, যে সাবস্টেন্স গুলা দিয়ে একটা সেল আর একটা সেলের সঙ্গে কমিউনিকেট করে, প্লাস একটা সেল বিভিন্ন সিস্টেমকে কন্ট্রোল করে। যখনই সাইটোকাইন রিলিজ হয়, তার মধ্যে অনেক রকম সাইটোকাইন আছে, যেমন ইনফ্ল্যামেটরি ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারফেরন গামা, এগুলোকে আমরা বলি সাইটোকাইন। আর অনেক আছে ইনশাআল্লাহ পড়াবো।
সরি এগুলো আপনি পড়বেন, কারণ আমি রিসার্চ পড়াবো না। সো সাইটোকাইন যখন রিলিজ হয়, এই সাইটোকাইনগুলো কি করবে, বিভিন্ন সিস্টেমে ছড়া যাবে। ভালোভাবে শুনবেন, সাইটোকাইন ইজ দা ওয়াটার সলিবল সাবস্টেন্স, অর্থাৎ ব্লাড সলিবল সাবস্টেন্স। তারা চলে যাবে ব্লাডে, এবং ব্লাডে কি করে চলে যাবে, হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে কি কি করবে, হাইপোথ্যালামাসের যে টেম্পারেচার সেটিং পয়েন্ট, সেই টেম্পারেচার সেটিং পয়েন্টটাকে চেঞ্জ করে দিবে, অর্থাৎ পেশেন্টের প্রচন্ড জ্বর আসবে, ফিভার। প্লাস এই সাইটোকাইনগুলো কি করবে, প্রচুর পরিমাণ হিস্টামিন রিলিজ করবে। এবং আমরা জানি হিস্টামিন কি করে, হিস্টামিন আপনার স্কিনের নিচে যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোকে এক্সাইটেড করে, ফলে কি হবে, প্রচন্ড পরিমাণ ইরিটেশন হবে, যাকে আমরা বলি ইচিং সেন্সেশন। ইচিং এর জন্য কি হবে, র্যাশ ফর্মেশন হবে। এছাড়া হিস্টামিন কি করে, ব্লাড ভেসেলগুলোকে ডাইলেটেড করে দেয়, আর ব্লাড ভেসেল যখন ডাইলেটেড হয়ে যায় তখন ব্লাড প্রেশার ফল করে, অর্থাৎ হাইপোটেনশন ডেভেলপ করবে। আর হাইপোটেনশন যখন ডেভেলপ করবে তখন অর্গানগুলোতে প্রপারলি পারফিউশন হবে না, পুয়ার পারফিউশন ডেভেলপ করবে, এবং একটা সময় কি দেখা যাবে ওই অর্গানটা ফেল করবে, আমরা বলি অর্গান ফেলিয়ার, এবং একটা সময় কি পেশেন্টের ডেথ হবে। এই পুরো কন্ডিশনকে একসঙ্গে আমরা বলি টক্সিক শক সিনড্রোম। এই জন্যই এই টক্সিনটার নাম হচ্ছে টক্সিক শক সিনড্রোম, টক্সিন 1। ক্লিয়ার? বুঝেছেন এটা? আমি আবার বলতেছি, ইমিউন সিস্টেমটা, ইমিউনোলজিটা খুব ভালোভাবে পড়ে নিন আপনারা। ওকে, ইমিউন সিস্টেম বুঝলে অনেক কিছু আপনাদের এমনি হয়ে যাবে। এগুলো এত কিছু ইমিউন সিস্টেম বুঝলে এগুলো বলাই লাগতো না, আপনি নিজে বলতে পারতেন। ঠিক আছে, হোয়াটএভার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যান্টোন, ভ্যালেন্টাইন অর ভ্যালেন্টিন, যাইছে বলেন, লিওকোসাইডিন টক্সিন। সাইডিন মানে ডেথ, কিল করা, সাইডিন কথা হতো কিল। লিওকো মানে লিউকোসাইট, লিউকোসাইট কিল করে। তাহলে যে টক্সিনটা লিউকোসাইটকে কিল করে তাদের নাম হচ্ছে প্যান্টোন, ভ্যালেন্টাইন, লিউকোসাইডিন টক্সিন, আমরা সংক্ষেপে বলি পিভিএল টক্সিন। তাহলে কি করে একটু দেখি তো পিভিএল টক্সিনটা। এই পিভিএল টক্সিনটা আপনার লিউকোসাইটগুলোকে কিল করে, মেরে ফেলে। ওকে, তো লিউকোসাইট যখন মারা যায়, অর্থাৎ সেল যখন ডেথ হয়, এই সেল ডেথের অপর নাম হচ্ছে নেক্রোসিস হওয়া, অর্থাৎ ওই স্পেসিফিক রিজিয়নের লিউকোসাইটগুলো ডেথ হবে, মারা যাবে। এবং লিউকোসাইটগুলো যখন মারা যাবে তখন লিউকোসাইটের যে কম্পোনেন্টগুলো আছে, যে কম্পোনেন্ট, একটা কথা বুঝতে হবে, ধরুন এটা একটা সেল, আপনি সেলটাকে মেরে ফেলছেন, কিন্তু সিম্পলি মারেন না, এমন ভাবে মারছেন যে এই সেলটা টুকরা টুকরা হয়ে গেছে। তাহলে একটা টুকরা বের হয়ে গেছে, এটা টুকরা, এটা একটা টুকরা। তাহলে এই যে টুকরাগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু সব প্রোটিন। এবং আমরা জানি প্রোটিন কি, প্রোটিন হচ্ছে ইমিউনো কি অ্যাক্টিভেটর, অর্থাৎ সে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে। তাহলে যখন এই টক্সিনটা আপনার লিউকোসাইটগুলোকে মারি ফেলবে তখন প্রচুর পরিমাণ কি হবে, প্রোটিন রিলিজ হবে। এই প্রোটিনগুলো তখন কি করবে, আপনার ইমিউন সিস্টেমে অন্যান্য সেলগুলোকে অ্যাক্টিভেট করে দিবে। আবার আমরা জানি ইমিউন সিস্টেম যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন ওই স্পেসিফিক জায়গায় কি হয়, ইনফ্ল্যামেশন ডেভেলপ করে। হোয়াট ইজ ইনফ্ল্যামেশন, প্যাথোলজি টপিক দেখে নেবেন। সো ইনফ্ল্যামেশন ডেভেলপ করবে। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি যখন লিউকোসাইটগুলোকে এই টক্সিনটা মেরে ফেলতেছে, লিউকোসাইটগুলো মারি যাওয়ার পর টুকরা টুকরা হয়ে যাবে। টুকরা টুকরা হওয়ার পরে কি হবে, ছোট ছোট প্রোটিন কম্পোনেন্টগুলো রিলিজ হবে। প্রোটিন কম্পোনেন্টগুলো কি করবে, অন্যান্য ইমিউন সেলগুলোকে অ্যাক্টিভেট করবে। অন্যান্য ইমিউন সেল কারা আছে, অনেক সেল আছে। অন্যান্য ইমিউন সেল যেমন সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল, বিটা সেল, অনেক সেল আছে, হ্যাঁ, প্লাজমা সেল, এই সেলগুলোকে অ্যাক্টিভেট করবে। তখন এই সেলগুলো যখন অ্যাক্টিভেট হবে তখন কি হবে, ওখানকার ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড হবে, প্রচুর পরিমাণ ইমিউন সিস্টেম, ইমিউন সেল আসবে, এবং ওই জায়গায় কি শুরু হবে, ইনফ্ল্যামেশন শুরু হবে। এই জায়গা, এই জিনিসটা সবসময় কমন দেখা যায় কোথায়, লাংসে। লাংসের মধ্যে যখন দেখা যায় ওই স্পেসিফিক রিজনে ছোট ছোট কিছু পচা গোলা অংশ তৈরি হয়, যাকে আমরা বলি নেক্রোস্ট এরিয়া। এই কন্ডিশনটাকে আমরা বলি নেক্রোটাইজিং নিউমোনিয়া। কেন নেক্রোটাইজিং নিউমোনিয়া, ডিউ টু নেক্রোসিস অফ দ্য লিউকোসাইট। তাহলে কি করে, পিভিএল টক্সিন কি করে, পিভিএল টক্সিন ফার্স্টে চলে যায় লাংসে। লাংসে গিয়ে লাংসের যে লিউকোসাইটগুলো আছে, লাংসের যে লিউকোসাইটগুলো আছে সেই লিউকোসাইটগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। ডিস্ট্রয় করার ফলে কি হয়, ওই লিউকোসাইটগুলোর কম্পোনেন্টগুলো ব্রেকডাউন হয়ে যায়। তখন ওই কম্পোনেন্টগুলো কি করে,
ওখানকার আলাদা অন্যান্য যে ইমিউন সেলগুলো আছে সেই সেলগুলোকে অ্যাক্টিভেট করে, ফলে কি হয় ওইখানকার মধ্যে ইনফ্ল্যামেশন শুরু হয়। আর আমরা জানি লাংসের টিস্যুর যে ইনফ্ল্যামেশন তাকে আমরা বলি নিউমোনিয়া। তাহলে কি ডেভেলপ করে? নিউমোনিয়া। এবং ওইখানকার সেলগুলো কি হয়ে গেছে? নেক্রোসড হয়ে গেছে। তাহলে একসঙ্গে কি বলা যায়? নেক্রোটাইজিং নিউমোনিয়া। এবং একটা সময় কি দেখা যায় কি ওই অর্গানটা ফেল করে এবং পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণে পেশেন্ট মারা যায়। এই কন্ডিশনটাকে আমরা কি বলতেছি? নেক্রোটাইজিং নিউমোনিয়া। তাহলে আগেটা পাইছি টক্সিক শক সিনড্রোম, আর এখন পাচ্ছি নেক্রোটাইজিং নিউমোনিয়া। এরপর আসেন হেমোলাইসিন কি করে? হেমো মানে ব্লাড, লাইসিন মানে ভেঙে ফেলা। তাহলে যে টক্সিনটা ব্লাডকে ভেঙে ফেলে তাকে আমরা বলি হেমোলাইসিন। এই সেই হেমোলাইসিন টক্সিন। হেমোলাইসিন কি করলো? আরবিসি কে ব্রেকডাউন করে ফেললো। আরবিসি যখন ব্রেকডাউন হয়ে যাবে অর্থাৎ হেমোলাইসিস হবে, তখন একটা সময় কি ডেভেলপ করবে? অ্যানিমিয়া ডেভেলপ করবে। ওকে, এবং ভিতর থেকে হিমোগ্লোবিনগুলো সব বের হয়ে আসবে। হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে কি তৈরি করবে? আয়রন তৈরি করবে। এবং আয়রনগুলো কি গ্রহণ করবে? পুনরায় আপনার স্টাফিলোককাস অরিয়াস গ্রহণ করবে। ওকে, অর্থাৎ আপনার স্টাফিলোককাস গুলা আরবিসি গুলাকে ভেঙে ভেঙে নিজে কি করবে? গ্রোথ করবে। ওকে, তাহলে এটাকে আমরা বলি হেমোলাইসিন টক্সিন। এই টক্সিনটা কিভাবে মেরে ফেলে? পোর ফর্মেশন করার মাধ্যমে। অর্থাৎ এই টক্সিনটা কি করে? আরবিসির গায়ে কতগুলা ছোট ছোট পোর তৈরি করে। এই পোরের কারণে কি হয়? প্রচুর পরিমাণ সোডিয়াম এবং ওয়াটার এই সেলটার মধ্যে প্রবেশ করে, এবং প্রচুর পরিমাণ ওয়াটার এবং সোডিয়াম যখন সেলের মধ্যে প্রবেশ করে তখন সেলটা আস্তে আস্তে কি হয়ে যায়? বড় হয়ে যায়। আর সেলটা যখন আস্তে আস্তে করে বড় হয়ে যায় একটা সময় ঠাস করে কি ফেটে যায়। ফেটে গেলে আমরা কি বলি? হেমোলাইসিস হওয়া। হেমোলাইসিস হলে কি হয়? অ্যানিমিয়া হয়। কি বের হয়ে আসে? হিমোগ্লোবিন বের হয়ে আসে। হিমোগ্লোবিন থেকে কি পাই? আয়রন পাই। ওই আয়রনগুলো কে কন্টেন্ট করে? স্টাফিলোককাস অরিয়ান করে। তাহলে আমি যদি আয়রন লেভেল দেখি আমি দেখবো আয়রন লেভেল বাড়ে নাই। কেন বাড়ে নাই? বিকজ স্টাফিলোককাস অরিয়াস গুলো কি করেছে? তাদের মেটাবলিজমের জন্য আয়রনগুলোকে ক্যাপচার করে ফেলছে। এরপর আছেন এক্সফলিয়েটিং টক্সিন। এক্সফলিয়েটিং টক্সিন কি করে? এই রোগটার নাম হচ্ছে এস 4S অথবা রিটার্স ডিজিজ। 4S কেন? স্টাফিলোকক্কাল স্কার্লেট স্কিন সিনড্রোম। 4S স্টাফিলোকক্কাল স্কার্লেট স্কিন সিনড্রোম। এই ডিজিজটা কি করে? এক্সফলিয়েটিং টক্সিন করে। কি করে? এই জায়গায় ইনফ্লামেশন শুরু করে। আর যখন ইনফ্লামেশন শুরু করে তখন ওই জায়গায় পানি জমে। আর পানি যখন জমে তখন এই অংশগুলোকে আমরা বলি ব্লিস্টার ফর্মেশন করা। অর্থাৎ আমাদের সাবকিউটিনিয়াস লেভেল অথবা এপিডার্মিসের নিচে যদি পানি জমে যায় তখন ওই পানির কারণে যে ফোসকাগুলো পড়ে ওই ফোসকাগুলোকে আমরা কি বলি? ব্লিস্টার বলি। হ্যাঁ, এবং ইনফ্লামেশনের জন্য চারপাশ কি হয়ে যায়? লাল হয়ে যায়। তাহলে কি হবে? একটা ব্লিস্টার পাবেন, ওই ব্লিস্টারের চারপাশে কেমন থাকবে? লাল 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 রেড 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 রেডিশ থাকবে। ওকে, এবং টাচ করলে ব্যথা পাবেন। এটাকে বলি পেইনফুল প্যাচ। তাহলে ব্লিস্টার ফর্মেশন হবে যার চারপাশে লাল লাল রেডিশ কালার এবং যেটা ধরলে ব্যথা পাবেন, এই জন্যটাকে বলি পেইনফুল প্যাচেস। এই কন্ডিশনটাকে আমরা বলি এস স্টাফিলোকক্কাল স্কার্লেট স্কিন সিনড্রোম, যার অপর নাম হচ্ছে রিটার্স ডিজিজ। বাট মজার কথা হচ্ছে এটা তেমন বেশি থাকে না, এটা নিজে নিজে রিজলভ হয়ে যায়। তাহলে 4টা টক্সিন গেল। 5 নাম্বারটা হচ্ছে এন্টেরোটক্সিন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য ফর দ্য ভাইবা। এন্টেরোটক্সিন কি? নামই দেখেন, এন্টেরো মানে জিআইটি, টক্সিন মানে টক্সিন। অর্থাৎ যে টক্সিনটা জিআইটিতে কাজ করে। কি কাজ করে? এটা ইউজুয়ালি ফুডের মাধ্যমে আপনি যখন গ্রহণ করেন তখন এটা আপনার পেটে গিয়ে ডায়রিয়া, বদহজম, যাকে আমরা ফুড পয়জনিং বলি, সেটা ডেভেলপ করে। এখন একটা সময় আমরা জানি এক্সোটক্সিন ইট ইজ আ হিট লেবাইল অর হিট স্টেবল। আমরা জানি এটা হচ্ছে হিট লেবাইল। অর্থাৎ এক্সোটক্সিনকে আপনি যদি হিট দেন তাহলে এক্সোটক্সিন কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে। একমাত্র এক্সোটক্সিন এন্টেরোটক্সিন, যাকে তাপ দিলেও সে ডিস্ট্রয় হয় না। অর্থাৎ একমাত্র এন্টেরোটক্সিন হচ্ছে এমন একটা এক্সোটক্সিন যে হিট লেবাইল না, যে হিট স্টেবল। এই জন্য আপনি যদি ফুডকে 100 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করেন তারপরে যদি খান তবুও আপনার এই রোগটা হবে যদি এইখানে স্টাফিলোককাস অরিয়াস থাকে। কেন? কারণ এখানকার যে এন্টেরোটক্সিন আছে সেটা হিটে ডিস্ট্রয় হয় না। অর্থাৎ ফুডের মধ্যে এন্টেরোটক্সিন রয়ে গেছে এবং আপনি সেটা খাইছেন এবং আলটিমেটলি আপনার ফুড পয়জনিং হবেই হবে। ফুড পয়জনিং হলে কি হয়? ভমিটিং, ডায়রিয়া, পেটে ব্যথা, এগুলো হাবিজাবি হবে। ঠিক আছে? সো ইট ইজ দ্য এন্টেরোটক্সিন। এগুলো বলে ফেলছি, এগুলো বলার দরকার নেই। মার্সা এগুলো কি আপনাদের বলছিলাম? হ্যাঁ, আপনাদের বলছিলাম যে আমরা জানি যে নরমালি কি হয়, সেল ওয়াল ডিস্ট্রয়িং যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো দিয়ে আমরা কি করতে পারি? এই ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করতে পারি, ঠিক না? পারি না? পারি।
আচ্ছা, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এই ব্যাকটেরিয়াগুলা এমন কিছু জিন গেইন করে ফেলেছে যেই জিনের কারণে তারা স্পেশাল কিছু প্রোটিন ফর্মেশন করে বা কিছু এনজাইম ফর্মেশন করে, এবং এই এনজাইমগুলা কি করে? এনজাইমগুলা আপনার নরমাল যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, বিটা ল্যাকটাম কন্টেইনিং যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, এই অ্যান্টিবায়োটিক গুলোকে কাজ করতে দেয় না। এরকম একটা এনজাইমের নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ এনজাইম। অর্থাৎ স্টাফিলোকোকাস অরিয়াস গুলা এমন কিছু প্রোটিন তৈরি করে যে প্রোটিন গুলা কি করে আমাদের অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিনের বিটা ল্যাকটাম রিং গুলাকে কি করে ফেলে? ডিস্ট্রয় করে ফেলে। এই এনজাইমটার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ এনজাইম। তাহলে এই পেশেন্টকে আপনি যদি অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন দেন, তবুও এই পেশেন্টের কোনো লাভ হবে না, বিকজ স্টাফিলোকোকাস অরিয়াস আর রেজিস্ট্যান্ট টু দিস পেনিসিলিন অর সেফালোস্পোরিন। এই জন্য বিজ্ঞানীরা কি করেছে? আরো অ্যাডভান্সে গিয়েছে। তারা কি করেছে? নতুন করে একটা অ্যান্টিবায়োটিক ফর্মেশন করেছে যার নাম বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। যেহেতু বিটা ল্যাকটামেজ এনজাইম বিটা ল্যাকটাম রিনকে ডিস্ট্রয় করে ফেলতেছে, তাহলে আমি যদি ওই এনজাইমটাকে ডিস্ট্রয় করতে পারি তাহলে কাজ হবে। এই জন্য কি ফর্মেশন করলো? বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ফর্মেশন করলো যার নাম হচ্ছে ক্ল্যাভুরিনিক অ্যাসিড। এবং কি করলো? এই ক্ল্যাভুরিনিক অ্যাসিড প্লাস পেনিসিলিনকে মিক্স করে দেওয়া হলো। তাহলে ক্ল্যাভুরিনিক অ্যাসিড কি করবে? এই বিটা ল্যাকটামেজকে ডিস্ট্রয় করে ফেলবে, এবং পেনিসিলিন কি করবে? সেল ওয়ালটাকে হ্যাম্পার করবে। এভাবে কি করা যাবে? স্টাফিলোকোকাস অরিয়াসকে মারা যাবে। এছাড়া আরো কিছু নতুন নতুন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ফর্মেশন হয়েছে যেগুলা বিটা ল্যাকটামেজ দ্বারা ডিস্ট্রয় হয় না। এদেরকে আমরা বলি মেথিসিলিন অ্যান্টিবায়োটিক। কি নাম? মেথিসিলিন অ্যান্টিবায়োটিক। বাট এই ব্যাকটেরিয়াগুলো এতটা বেয়াদব একটা ব্যাকটেরিয়া, তারা বর্তমানে এতটা পাওয়ারফুল হয়ে গেছে যে তারা এমন কিছু জিন এক্সপ্রেশন করে যার নাম হচ্ছে ম্যাক এ জিন, যেটা কি ফর্মেশন করে? যেটা আপনার এই মেথিসিলিনকেও কি করে ফেলে? ডিস্ট্রয় করে ফেলে। এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলি? মার্সা, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকোকাস অরিয়াস। অর্থাৎ যে স্টাফিলোকোকাস অরিয়াস গুলোকে মেথিসিলিন পেনিসিলিন দেওয়ার পরেও তারা ডিস্ট্রয় হয় না, এদেরকে আমরা বলি মার্সা, বিকজ দে এক্সপ্রেস স্পেশাল জিন ইজ কল্ড ম্যাক এ জিন। ওকে, এবার এদেরকে ডিস্ট্রয় করার জন্য আবিষ্কার করা হলো কি? আবিষ্কার করা হলো ভ্যানকোমাইসিন। এবার দেখা গেল কিছু কিছু স্টাফিলোকোকাস অরিয়াস এতটা পাওয়ারফুল, আমরা বলি সুপার অ্যান্টিবায়োটিক, সুপার ব্যাকটেরিয়া, তারা এমন কিছু জিন গেইন করেছে যারা ভ্যানকোমাইসিনকেও ডিস্ট্রয় করে ফেলে। কিছু আছে অর্ধেক ডিস্ট্রয় করে, আর কিছু ফুল ডিস্ট্রয় করে। যারা অর্ধেক ডিস্ট্রয় করে তাদেরকে আমরা বলি ভিসা, আর যারা ফুল ডিস্ট্রয় করে তাকে বলি ভার্সা। ভিসা মিন ভ্যানকোমাইসিন ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্ট স্টাফিলোকোকাস অরিয়াস, আর যদি ফুল রেজিস্ট্যান্ট হয় তাহলে আমরা বলি ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকোকাস অরিয়াস। ওকে, যাই হোক, এভাবে করে আমরা আলটিমেটলি বর্তমানে কিছু নতুন নতুন আবিষ্কার হয়েছে। ক্লিন্ডামাইসিন, ভ্যানকোমাইসিন, কিছু অল্টারনেটিভ আছে, টেট্রাসাইক্লিন, ট্রাইমিথোপ্রিম, সালফোনামাইড, লাইনোজোলাম, ডাইগ্লিসামাইড, ড্যাপ্টোমাইসিন, এগুলো আবিষ্কার হয়েছে। ওকে, এভাবে করে আমরা বর্তমানে আরো নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতেছি স্টাফিলোকোকাসকে ডিস্ট্রয় করার জন্য, সুপার বাগগুলোকে ডিস্ট্রয় করার জন্য। সো দিস ইজ অল অ্যাবাউট স্টাফিলোকোকাস অরিয়াস। আমি জানি অনেক বড়, এগুলো অনেক কিছু আছে, তাও আমি প্রত্যেকটা একবার টাচ করে দিছি আপনাদের জন্য। আস্তে 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 করে বুঝবেন, আরো ক্লিয়ার হবে, বিকজ আমি আগে বলেছি অনেক কিছু আপনাকে এক্সট্রা জানতে হবে। এই জন্য এগুলো ইন্টার রিলেটেড ডিজিজ, প্যাথোলজি জানতে হবে, ইমিউনোলজি জানতে হবে। অ্যাটলিস্ট ইমিউনোলজিটা জেনে আসবেন আপনারা। ইমিউনোলজিটা যখন পড়বেন আগেরা নিজেরা, ইমিউনোলজি, তাহলে দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হবে, কারণ এগুলো সবগুলা কিন্তু কাজ করে ইমিউনোলজির মাধ্যমে। আমরা দেখবো প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ভাবে ইমিউনোলজি জড়িত। তাহলে ইমিউনোলজি যদি আপনি বুঝতে পারেন তাহলে কিভাবে আসলে ব্যাকটেরিয়াগুলো কাজ করে, কিভাবে সাইটোকাইন রিলিজ হয়, কিভাবে হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন হয়, এগুলো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা টপিকে বারবার চলে আসবে এগুলো, ঠিক আছে? সো আপনারা যখন পড়বেন অবশ্যই এই অংশটুকু একটু আগে পড়ে নেবেন, আর আমি তো এগুলো পড়াবই, তাহলে একই সঙ্গে যদি হয় তাহলে আপনাদের কনসেপ্টগুলো ভালো ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে আমি ব্যাকটেরিওলজি পড়াচ্ছি, আপনি নিজ থেকে ইমিউনোলজি পড়েন, তাহলে ইজি হবে সবার জন্য, আমার জন্য সহজ হবে, আপনাদের জন্য সহজ হবে। নাহলে বারবার প্রতি জায়গায় এই কথাগুলো চলে আসবে, তখন বুঝতে হবে সাইটোকাইন কি, ইন্টারলিউকিন 1 কি, ওর কাজ কি, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফার কাজ কি, হ্যাঁ, গামা ইন্টারফেরনের কাজ কি, এগুলো বারবার চলে আসবে। সো এগুলো একটু আপনারা কষ্ট করে একটু পড়ে নেবেন, আগে জানাবেন, ঠিক আছে, কোনো সমস্যা হলে। ওকে, সো আজকে আর মনে হয় বেশি আর পারবেন না আপনারা নিতে, সো এতটুকু এনাফ আশা করি। ওকে, সো আজকে এতটুকু পর্যন্ত থাকো। চাইছিলাম 3টা শেষ করে দিতে, বাট আপনারা নিতে পারবেন না, টাইম হয়ে যাবে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। ওকে, আচ্ছা, হোয়াট ইজ সেলুলাইটিস, এগুলো একটু নিজে দেখিয়ে নিন আপাতত, যে স্প্রেডিং ইনফেকশন কেন, হোয়াট ইজ কার্বাঙ্কাল, কেন এটা ডিপ সিটেড বলি আমি,
কেন অ্যাবসেস ফর্মেশন হয়, ওকে, এগুলো কিন্তু প্যাথোলজির পার্ট, ওকে, এগুলো মাইক্রোবায়োলজির পার্ট না, কারণ এগুলো আপনাকে একটু কষ্ট করে জানতে হবে, আপনারা একটু দেখে নিন, ঠিক আছে, আর না বুঝলে আগে কোশ্চেন করি, ঠিক আছে, যদি না বুঝেন পড়ার পরে, এখন বললে অনেক কিছু বলতে হবে, তাই বললাম না, বাট আপনারা একটু পড়ে আসলে আমার জন্য ইজি হয়, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে ওগুলো বুঝতে পারবো, কারণ যেহেতু ইন্টার রিলেটেড কন্ডিশন, ঠিক আছে। সো একটু বড় টপিকটা, একটু বড় হয়ে গেছে, মানে অনেক কিছু এক্সট্রা বুঝাইছি, হয়তো বইতে সবকিছু নাই, তা আপনাদের জন্য এটা ভালো হবে, বিকজ আপনারা যদি বুঝতে পারেন বিষয়গুলা মেমোরাইজ করা থেকে অনেক ইজি, ওকে। তাহলে অ্যাটলিস্ট কোনটা কি করতেছে, কেন এটা কোয়াগুলেজ পজিটিভ, কেন এটা ডিস্টিংগুইশ করি, এগুলো যদি আপনি পুরো ক্লাসটা একটু ভালোভাবে একবার রিভাইজ দেন, ওকে, তাহলে আমার মনে হয় স্টাফিলোককাস অরিয়াস নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না, তাও যদি থাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করি, ঠিক আছে, তাও যদি থাকে, ওকে। ওকে, ঠিক আছে, আজকের মতো নানি তোমাদের টাইম হয়ে গেছে, চলে যাচ্ছি, ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।